টিউটোরিয়ালসের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকের এই লাইভ ক্লাস আমরা আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আগের লাইভ ক্লাস। গত দুটি ক্লাস আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রে নিয়েছিলাম। আশা করি তোমরা কমন পেয়েছো বা সেই অনুসারে স্বাচ্ছন্দ্যভাবে লিখতে পারছো। তো কিছু কিছু বোর্ডের দেখা গেল যে হয়তো কুমিল্লা, যশোর, তারপর বরিশাল এই বোর্ডগুলোতে কিছু কিছু কোশ্চেন একটু প্রবলেম আছে, সেটা সমস্যা না। সেটা সব বোর্ডের সব কোশ্চেন সবগুলোভাবে সমান হবে বিষয়টা এরকম ভাবার কিছু নাই। তো ফার্স্ট পার্ট কোশ্চেন হয়তো কঠিন হয়েছে, সেকেন্ড পার্ট সহজ হবে, এরকম বিষয় ভাবতে হবে। আর যেহেতু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট উভয় মিলেই পাস, সেহেতু প্লাস এ প্লাস যেই বলো দুটা গ্রেড মিলেই হবে, সেহেতু এখানে অত হতাশ বা ভেঙে পড়ার কিছু নাই। যেহেতু ফার্স্ট পার্ট একটু খারাপ হয়েছেই বা হতেই পারে, সেক্ষেত্রে সেকেন্ড পার্টটা আর একটু যেহেতু সময় আছে, শুক্র শনি 2 দিন সময় আছে, এই 2 দিনের মধ্যে তোমরা একটু সুন্দর করে রিভাইজ করে নিবা, তাহলেই দেখবে সমস্যার সমাধান হয়ে যাবে আশা করতেছি। তো আজকের আমাদের যে ক্লাসের বিষয় সেটি হচ্ছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলি অধ্যায়ের বেসিক কিছু আলোচনা, কোন কোন সৃজনশীল, কোন কোন কী অবস্থা, সেই বিষয়ে আলোচনা করা হবে। এবং আগামীকাল শুক্রবার ঠিক সন্ধ্যে 7:30টায় আমরা এমসিকিউ প্রশ্নের কিছু সমাধান নিয়ে আসব, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আজকে আমরা প্রথমেই শুরু করতেছি সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়, অর্থাৎ তাপ গতিবিদ্যা দিয়ে। আর এই তাপ গতিবিদ্যা শুরু করতেছে দীপ, তারপরে আমি পর্যায়ক্রমে আসতেছি। ধন্যবাদ সকলকে। তাহলে শুরু করো, আমি আসছি তোমাদের সাথে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? তো স্যার তো বলে গেলেন আজকে ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম গেছে। তোমরা কে কীরকম এক্সাম দিছো একটু কমেন্টে জানাইতে থাকো। আর সেই সাথে ক্লাসে খাতা কলম নাও। আর যদি তোমাদের যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো তুলে নিবা, এবং আমি যে টপিকগুলো বলবো বা যেভাবে বলবো একটু ফলো করার চেষ্টা করবা। পরীক্ষার আগের 2 দিন নতুন করে তোমাদের শেখানোর বা পড়ানোর কিছু নাই, জাস্ট আমরা আলোচনা করব তোমাদের পরীক্ষায় কী কী আসবে সেই টপিকগুলোর বিষয় নিয়ে, এবং কী কী টপিক আছে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে, বা কী কী টপিক পড়লে তোমরা বেশি কমন পেতে পারো এক্সাম হলে, সেগুলো নিয়ে আমরা জাস্ট একটু কিছু আলোচনা করব। আচ্ছা, চলো শুরু করা যাক। ওকে, দেখো, পুরা চ্যাপ্টারে একটা ওভারভিউ করা আছে এখানে, যে তাপ ও তাপমাত্রা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এখান থেকে কি কি কোশ্চেন আসছে, কত কত সালে আসছে, এগুলো হচ্ছে এখানে বলা আছে। কোন বোর্ডে কতগুলো আসছে, সমষ্ণ প্রক্রিয়া থেকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে, তাপীয় ইঞ্জিন থেকে, এবং এন্ট্রপি রেফ্রিজারেটর থেকে কোনটা থেকে কতটুকু আসছে সেটা এখানে বলা আছে। আচ্ছা, তোমরা একটু জানো হচ্ছে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আমি হচ্ছে একটু লাইভে, তোমরা একটু কমেন্ট করে জানো আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। শরীর মন সব খারাপ, কেন খারাপ? শরীর মন খারাপ করা যাবে না, নিজের শরীরের টেক কেয়ার করতে হবে। তানভীর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার, নমস্কার। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মিষ্টি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে? একটু আমাকে কেউ জানাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, চলো শুরু করা যাক। প্রথমটা কি, তাপ ও তাপমাত্রা। আই থিঙ্ক এটা সবাই জানো। তাপ হচ্ছে কি? তাপ হচ্ছে এক ধরনের শক্তি। তাপ হচ্ছে কি? শক্তি। আর তাপমাত্রা হচ্ছে যেখান থেকে আমি পরিমাপ করি কোনো একটা কিছু কতটুকু টেম্পারেচার আছে, এবং বিভিন্ন স্কেল দিয়ে তাপমাত্রা নির্ণয় করা যায়। তো এখান থেকে তোমার এই টপিক থেকে একদম পজিটিভ ছাড়া তেমন কিছু আসার নেই। সৃজনশীলের ক্ষেত্রে এখান থেকে কিছু আসবে না। তুমি অবজেক্টিভের জন্য এই টপিকের তাপ ও তাপমাত্রার যে টপিকটা, তোমার তাপগতিবিদ্যার প্রথম যে কিছু পেজ আছে ওই পেজগুলো থেকে অবজেক্টিভের জন্য কিছু পড়ালেখা করতে পারো। তারপরে যদি যাও থার্মোমিটারের, এই কেসে হচ্ছে আমি যদি বলবো এটা অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে তোমার 3 মার্কের গত এই ফর্মুলা দিয়ে ম্যাথ আসতে পারে। তো এখানে বেসিক্যালি কি, তা এটা জানার আগে তোমাকে একটা টার্ম সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তো তাপমাত্রিক ধর্ম কি এটা অনেকেই জানো, তো আমি একটু বলে দিচ্ছি। যেই সকল ধর্মগুলা তাপমাত্রা পরিবর্তনের কারণে তাদের ধর্মের পরিবর্তন হয় তাদেরকে তাপমাত্রিক ধর্ম বলে। যেমন কি কি আছে, দৈর্ঘ্য, প্রস্থ, আয়তন, তারপর হচ্ছে রোধ, চাপ, এরা হচ্ছে কি তাপমাত্রিক ধর্ম, কারণ তাপমাত্রা পরিবর্তনের কারণে এই ধর্মগুলোর পরিবর্তন আসে। তাহলে এখানে যে আমি এক্স দিয়ে ডিনোট করে রাখছি, এক্স থিটা মাইনাস এক্স আইস বা এক্স স্টিম মাইনাস এক্স আইস, এখানে এই পোর্শনটুকু বোঝাচ্ছে হচ্ছে যে ওই ধর্মগুলো যদি আমাকে এখানে দৈর্ঘ্য পরিবর্তন বলে, তাহলে হচ্ছে 3°C টেম্পারেচারে ওইটার লেন্থ কত, যদি আমি দৈর্ঘ্য বলি। বা আইস এখানে বলতেছে হচ্ছে বাষ্পবিন্দুতে কত, বা
সরি, বরফ বিন্দু, স্টিম হচ্ছে কি বাষ্প বিন্দুতে ওইটার পরিমাণ কত, এক্স হচ্ছে কি বরফ বিন্দুর এটার পরিমাণ কত। আর যদি এই এনটাকে এই পাশে নিয়ে আসো তাহলে কি থিটা ডিভাইডেড বাই এন থাকে না, তো এইটা মিন করতেছে হচ্ছে কি ওই টেম্পারেচারটা কি হবে, আর নিচে হচ্ছে তোমার যে স্কেলটা তুমি ইউজ করবে, তুমি থার্মোমিটার স্কেল ইউজ করো, তুমি র্যাঙ্কিং স্কেল ইউজ করো, তুমি ক্যালভিন স্কেল, যেটা করো না কেন ওইটার সর্বোচ্চ বিন্দু আর সর্বনিম্ন বিন্দু ডিফারেন্সটা হচ্ছে এখানে এন। ওকে, তারপরে চলো। আচ্ছা, এখন হচ্ছে স্কেলের সম্পর্ক। তোমরা তো মোটামুটি এই তিনটা সম্পর্কে সবাই অবগত আছে। এটা হচ্ছে কি সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। যদি একটু তোমার এটার বাইরে থেকে কোনো বোর্ডে যে আছে না যে মাঝে মধ্যে একটু প্যাঁচা কোশ্চেন করার থাকে, তখন সেই ক্ষেত্রে হচ্ছে তোমার র্যাঙ্কিং স্কেল থেকেও দিতে পারে বা রোমার স্কেল থেকেও দিতে পারে। এটা হচ্ছে কি র্যাঙ্কিং স্কেল, এটা হচ্ছে রোমার স্কেলের রেসপেক্টের সম্পর্ক। আচ্ছা, সিস্টেম, যেহেতু তাপগতিবিদ্যার যে ফরম্যাটগুলো সেখানে আমরা কি জানি এই ওদের যে প্রক্রিয়াটা একটা সিস্টেমের ভিতর সংগঠিত হয়। সিস্টেম কয় রকমের আছে বলো তো? 3 রকমের আছে। কি কি একটু বলো তো আমাদের, দেখি। প্রথমটা হচ্ছে কি ওপেন সিস্টেম, তারপর হচ্ছে ক্লোজ সিস্টেম, আর তারপর হচ্ছে আইসোলেটেড সিস্টেম, তাই না? ওপেন সিস্টেমে কি হয়? ওপেন সিস্টেমে আমার হচ্ছে এনার্জি এবং হচ্ছে ম্যাস দুইটাই পরিবর্তন করা যাবে, মানে ভর এবং শক্তি দুইটাই পরিবর্তন করা যাবে। ক্লোজ সিস্টেমে হচ্ছে আমার এম পরিবর্তন করা যাবে না, কিন্তু এনার্জি পরিবর্তন করা যাবে। আর যেটা আইসোলেটেড সিস্টেম সেখানে হচ্ছে কি আমার এমও পরিবর্তন করা যাবে না, কিংবা এনার্জিও পরিবর্তন করা যাবে না। আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আসো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র সবাই জানো, জাস্ট আমার সাথে একবার পড়ে নাও। কি বলছে? যখন কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়, তখন সেই তাপ শক্তির কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এবং বাকি অংশ দ্বারা সিস্টেম তার পরিবেশের পর বাহ্যিক কাজ সম্পাদন করে। তার মানে আমরা বেসিক্যালি কি জানি, ডি কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, যেখানে হচ্ছে কি ডি কিউ হচ্ছে আমি কি পরিমাণ তাপ সরবরাহ করছি সেটা, ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বা কতটুকু বাড়ছে বা কমছে, আর ডিডাব্লিউ হচ্ছে আমি কতটুকু কৃত কাজ করছি। তো এখান থেকে মাঝে মধ্যে গতে কোশ্চেন আছে সৃজনশীলে, কিন্তু এটার মধ্যে যে সবসময় প্লাস বা মাইনাসের ক্ষেত্রে সবাই একটু ভুল করে, এই জন্য তোমরা এই চারটা মনে রাখতে পারো। জাস্ট হচ্ছে মনে রাখবা ডি কিউ মানে তাপ ধনাত্মক, পজিটিভ কখন হবে? যখন সিস্টেমে তাপ সরবরাহ করা হবে। ঋণাত্মক কখন হবে? যখন সিস্টেম থেকে তাপ হারাবে, মানে যে সিস্টেমে আমার এই পুরো প্রক্রিয়াটা সম্পাদন করা হচ্ছে সেখানে যদি তাপ আমি সরবরাহ করি তাহলে এটা পজিটিভ হবে, কিন্তু সিস্টেম যদি তাপ হারায় তাহলে সেটা হবে ঋণাত্মক। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে প্লাস হবে, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে নেগেটিভ হবে। সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হলে, মানে এটা হচ্ছে কি অ্যাক্টিভ, আর সিস্টেমের ওপর কাজ সম্পাদিত হলে এটা হচ্ছে প্যাসিভ। মানে তোমার যদি অ্যাক্টিভ মানে নিজে কাজ করে তাহলে সেই ক্ষেত্রে পজিটিভ, আর যদি প্যাসিভ হয় তার উপর কাজ করা হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে হবে নেগেটিভ। ওকে, নেক্সটে চলো। আচ্ছা, তো এইটার উপর ডিপেন্ড করে নর্মালি 4টা প্রক্রিয়া আছে: সমচাপ, সমায়তন, সমষ্ণ, রুদ্ধতাপীয়, সবারই জানার কথা। তো প্রথমটা হচ্ছে কি সমচাপ, মানে কি এখানে হচ্ছে আমার সিস্টেমের ভিতর পি কি থাকবে? নির্দিষ্ট থাকবে, স্থির থাকবে। তাহলে এখানে যদি আমি বলি ডিডাব্লিউ ইকুয়ালস টু কত হবে? পিডিভি হবে। তার মানে আজকে আমি প্রেশার প্রয়োগ করবো, এটা কনস্ট্যান্ট প্রেশার দিব, প্রেশারের কারণে কি আমার ভলিউমের চেঞ্জ হবে, এই জন্য আমার কৃত কাজ কি হবে? ডিডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি। অর্থাৎ আমি যদি এখানে দেখি ডি কিউ ইকুয়ালস টু ডিউ প্লাস ডিডাব্লিউ, তাহলে এই কেসে কি হবে? পিডিভি। ঠিক আছে, এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়ার কৃত কাজ। আর সমায়তন প্রক্রিয়া দেখো, এখানে হচ্ছে কি তোমার আয়তনের কোনো পরিবর্তন হবে না। একটা জিনিস বুঝো, তোমার যদি কাজ করলা কিন্তু আয়তনের কোনো পরিবর্তন না হইলো, তার মানে ও আগে যে অবস্থানে ছিল এখনো সেই অবস্থানে আছে, দ্যাট মিনস এখানে ওয়ার্ক ডান শূন্য হবে। যেহেতু এখানে তোমার কি ভি ইকুয়ালস টু 0, তার মানে এখানে কি ওয়ার্ক ডানও শূন্য হবে। অর্থাৎ এখানে পুরোটাই অভ্যন্তরীণ শক্তি, মানে তাপ যতটুকু সরবরাহ হবে পুরোটাই অভ্যন্তরীণ শক্তির কেসে ইউজ হবে। তারপরে চলো সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া মানে কি বোঝায়? সমষ্ণ, সম উষ্ণ, তার মানে এখানে টেম্পারেচার স্থির থাকবে বা টি এখানে কনস্ট্যান্ট থাকবে, তাই না? এখানে হচ্ছে কি থাকবে? টি, আর টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। যদি কনস্ট্যান্ট থাকে তার মানে কি টি কনস্ট্যান্ট থাকলে এখানে কি অবভিয়াসলি বয়লার ফর্মুলা। সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজ কত? ডাব্লিউ ইকুয়ালস টু এনআরটি ln V2/V1। এটা তোমার হচ্ছে কি ইন্টিগ্রেশন করে এই ফর্মুলাটা আসলো বই, যখন তোমার টেম্পারেচার থাকবে না তখন এটা। এখানে গামা কি বলতো? গামা হচ্ছে দুইটা মোলার আপেক্ষিক তাপের অনুপাত, সেটাকে কি সিপি আর
সিভি, এই দুইটার অনুপাতকে বলা হয় গামা। ঠিক আছে, এর কাছে এই ফরম্যাটটা ইউজ করা হয়। বিশেষ করে তুমি যদি দেখো গতে আমার এই ফরম্যাটের ম্যাথগুলো অনেক সময় দেয়, আর ঘয়ের ক্ষেত্রে দুইটা কেসে সমষ্ণ আর ঊর্ধ্বতর কৃতকাজে যে সৃজনশীলগুলো সেটা অনেকবার আসে। আচ্ছা, তো এগুলো সবাই একটু নোট ডাউন করে নিও। নেক্সট পেজে যাই। গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ মানে কি বোঝায় বলো তো? তুমি যদি কোনো একটা কেসে 1 কেলভিন টেম্পারেচার বাড়াতে যাও, তাহলে সেই ক্ষেত্রে কি তোমার যে পরিমাণ শক্তি লাগবে এটা হচ্ছে আপেক্ষিক, যে পরিমাণ তাপ লাগবে সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে মোলার আপেক্ষিক তাপ মানে হচ্ছে কি 1 মোল অ্যামাউন্টের ক্ষেত্রে তুমি যখন হচ্ছে 1 কেলভিন টেম্পারেচার বাড়াবে, তাহলে সেই যে তখন যতটুকু তাপ লাগবে সেটা হচ্ছে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এখানে দুইটা কেস আছে, একটা হচ্ছে স্থির আয়তনে আর একটা হচ্ছে স্থির চাপে। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ হচ্ছে সিভি, কি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ হচ্ছে সিভি, আর স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ হচ্ছে সিপি। একটা কোশ্চেন 2 মার্কের জন্য অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি প্রায় কোশ্চেন আছে সিপি ইজ গ্রেটার দেন সিভি কেন? কি আসবে? সিপি ইজ গ্রেটার দেন সিভি কেন? মাথায় রাখো, যখন আমাকে বলা হচ্ছে স্থির আয়তনে কিন্তু স্থির আয়তনে তোমার মোলার আপেক্ষিক তাপ, তাহলে এই কেসের জন্য হচ্ছে কি তোমার ডিডাব্লিউ কি জিরো জিরো ছিল, তার মানে এখানে ডিডাব্লিউ আমার কোনো মান নেই, ওর জিরো, তার মানে এখানে তোমার বেশি কি ছিল, ডি কিউ ইকুয়ালস টু ডিও ছিল। কিন্তু তোমার স্থির চাপের ক্ষেত্রে তো ডি ডাব্লিউ জিরো না, তার মানে এখানে তোমার ডি কিউ ইকুয়ালস টু কি ডিও প্লাস ডিডাব্লিউ, তাই না? তাহলে অর্থাৎ হচ্ছে কি তোমার অবভিয়াসলি কি তুমি যদি ইকুয়েশন অনুযায়ী দেখো, তার মানে হচ্ছে কি সিপি অবভিয়াসলি সিভি এর থেকে বড় হবে। আর তোমরা সবাই এই ফর্মুলাটা হয়তো দেখে আসছো, সেটা হচ্ছে কি সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। আর কে কি বলা হয়? গ্যাস ধ্রুবক বলে, সার্বজনীন গ্যাস ধ্রুবক, যেখানে আর এর মানটা আমি কি বলতো 8.314 জুল পার কেলভিন পার। তার মানে এই কনস্ট্যান্টটাকে ফিক্স না, এবং দেখা যাচ্ছে এটা ধনাত্মক সংখ্যা, তার মানে দুইটার বিয়োগ যদি একটা ধনাত্মক সংখ্যা আসে, তার মানে কবে সিপি ইজ গ্রেটার দেন সিভি হবে। আচ্ছা, এখানে আসো, এই যে মোলার আপেক্ষিক তাপ দর অনুপাতকে কি বলা হয়? গামা বলা হয়। মোলার আপেক্ষিক তাপ দর অনুপাতকে কি বলা হয়? গামা বলা হয়। তো এই গামার মানটা কিন্তু এক এক গ্যাসের জন্য এক এক রকম, এটা ইম্পর্টেন্ট অবজেক্টিভের জন্য, অ্যাজ ওয়েল এজ সৃজনশীলের কিছু পোর্শনের জন্য ইম্পর্টেন্ট। কারণ তোমাকে মাঝে মধ্যে তোমাকে এই মানগুলো বলে দেওয়া থাকবে না, তোমাকে বলে দেওয়া যাবে এটা এই গ্যাস, এটা ওই রকম গ্যাস, এটা তোমাকে আইডেন্টিফাই করে নিতে হবে। যেমন যদি এক পারমাণবিক গ্যাসের কথা বলি, এক পারমাণবিক কি কি গ্যাস আছে? যতটুকু হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস যারা আছে, যেমন হিলিয়াম, আর্গন, এরা সবাই হচ্ছে কি এক পারমাণবিক গ্যাস। ওদের ক্ষেত্রে তোমার গামার মান কি হবে? 1.67 বা 5/3। এটাকে তুমি যদি ভগ্ন সংখ্যা লেখো তাহলে কি হবে? 5/3। দ্বিপারমাণবিক গ্যাস এরা কারা? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। এদের কাছে কি হবে? গামার মান 1.4। আর বহু পারমাণবিক গ্যাসের জন্য গামার মান কি হবে? জাস্ট অ্যামোনিয়া, NH3, বহু পারমাণবিক গ্যাস, ওদের ক্ষেত্রে কি হবে? 1.33। ঠিক আছে, নেক্সটে যাও। তাপীয় ইঞ্জিন ও তাপীয় ইঞ্জিনের দক্ষতা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যেমন তোমার এখানে আমি কি বলছিলাম, সমষ্ণ রুদ্ধতাপীয়টা মোস্ট ইম্পর্টেন্ট ছিল, আর এখানে এই টপিকটা। দেখো, তুমি যখন হচ্ছে এটা পড়তেছো, তার আগে তোমাকে তাপীয় ইঞ্জিন কি? এটা হচ্ছে কি যেই যন্ত্রটা আমাকে যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করতে হেল্প করে, তাকে হচ্ছে কি আমরা তাপীয় ইঞ্জিন বলি। কি বলে? যে ইঞ্জিনটা হচ্ছে যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করতে হেল্প করে, তাকে আমি তাপীয় ইঞ্জিন বলি। এখন আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুযায়ী কি জানি, আমরা কোনো সময় হচ্ছে কি 100% ইফিসিয়েন্সি পাবো না, কোনো কাজের ক্ষেত্রে কি 100% ইফিসিয়েন্সি পাবো না। অর্থাৎ মানে কি আমি সম্পূর্ণ তাপকে কাজে রূপান্তর করতে পারবো না। আমার কিছু শক্তি হচ্ছে কি সিস্টেমের কারণে নষ্ট হবে, কিছু শক্তি কি হবে? সিস্টেমের কারণে নষ্ট হবে। ঠিক আছে, আর কার্নোট ইঞ্জিনের নাম তো সবাই শুনছো, যেখানে হচ্ছে একটা কাল্পনিক ইঞ্জিন, যেটা হচ্ছে সে কাল্পনিকভাবে এমনভাবে চিন্তা করা হয়েছে যে হচ্ছে কি 100% এফিসিয়েন্সি নিয়ে আসবে, যেটা বাস্তবভাবে সম্ভব না, কিন্তু এটা তাত্ত্বিকভাবে এটা তার একটা থিওরি আর কি, বিজ্ঞানী কার্নোটের। ওকে, তো এখান থেকে যেহেতু তোমার অবভিয়াসলি ডিফারেন্স আছে, তার মানে কি তার ইফিসিয়েন্সি থাকবে, ইফিসিয়েন্সি দুইটা কেসে থাকবে, একটা হচ্ছে কি তাপের কেসে, আর একটা হচ্ছে টেম্পারেচার কেসে। তোমরা হচ্ছে এটা ইউজ করতে পারো, কিউন বাই কিউটি ইকুয়ালস টু কি জানো? এটা ইউজ করতে পারো, অথবা হচ্ছে এটা ইউজ করতে পারো দক্ষতার ক্ষেত্রে। ঠিক আছে, এবং এই পাশাপাশি কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে যে গ্রাফগুলো আছে, সবাই গ্রাফগুলো দেখে যাবে। বিশেষ করে তোমার হচ্ছে কি যেখানে হচ্ছে কি এই দুইটা হচ্ছে কি রুদ্ধতাপীয়, এবং সরি এই দুইটা হচ্ছে সমষ্ণ, এবং এই দুইটার যেগুলো একটু খাড়া সেটা হচ্ছে কি যেগুলো একটু হচ্ছে খাড়া এগুলো কি বলা হয়? রুদ্ধতাপীয়। আর যেগুলো একটু প্লেন সেগুলোকে বলা হয় সমষ্ণ। আর সমষ্ণ থেকে রুদ্ধতাপীয় কত গুণ খাড়া যদি অবজেক্টিভে আসে? গামা গুণ খাড়া। কত গুণ খাড়া? মানে স্লোপটা যেটা হবে, ঢাল যেটা হচ্ছে গামা গুণ বেশি হবে।
ঠিক আছে, এবং এটা হচ্ছে কি সমউষ্ণ রুদ্ধতাপীয়। মাঝে মধ্যে গ্রাফটা এরকম না দিয়ে অনেক সময় এরকম হচ্ছে আসে। তো এটা কোন কেসে, একটা হচ্ছে সমচাপীয় ক্ষেত্রে আর একটা হচ্ছে সম আয়তনের ক্ষেত্রে। এই গ্রাফ রিলেটেড যত ম্যাথ আছে বা দক্ষতা রিলেটেড যত ম্যাথ আছে এগুলো সবাই একটু বেশি করে দেখে যাও, বা বোর্ডের কোশ্চেন 21, 22, 23 যে কোশ্চেনগুলো আসছে এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও। এখান থেকে যদি তোমার 40 থেকে 50% কেস আসে রুদ্ধতাপীয় থেকে আর সমস্যা থেকে, বাকি টুক আসবে এখান থেকে আসার সম্ভাবনা বেশি থাকবে। এবং এইটার সাথে আরেকটা টপিক হচ্ছে অ্যাড করে দিবে, সেটা হচ্ছে এন্ট্রপি। এন্ট্রপিতে পরে আসতেছে, তার হচ্ছে রেফ্রিজারেটের ক্ষেত্রটা পড়ো। তো আমার তাপীয়ঞ্জনে যে কেসটা হয়, মানে এখানে আমি আরটার উল্টা অপোজিট কাজটা করি কি আমি হচ্ছে রেফ্রিজারেটরের ক্ষেত্রে, যেখানে কে বলা হয় কার্য সম্পাদন সহগ, কে ইকুয়ালস টু কিউ2 বাই কিউ1 মাইনাস কিউ2, বা এটাকে আমি কি বলতে পারি, কাজ কাজ করার ইয়াটা ডাব্লিউ, বা এটার পরিবর্তে টি1 বাই নাস টি2 বলতে পারি। আচ্ছা, এন্ট্রপি। এন্ট্রপি মানে হচ্ছে কি বিশৃঙ্খলা। এখানে বিশৃঙ্খলাটা বেসিক্যালি কি বোঝায়, কারণ আমি তোমাকে কি বলছি, আমি কোনো সময় কি 100% এফিসিয়েন্সি কোনো কাজের ক্ষেত্রে কোনো পাবো না। তার মানে হচ্ছে কিছু শক্তি আমার বাইরে পরিবেশে নষ্ট হচ্ছে বা পরিবেশে চলে যাচ্ছে। লেটস সে তুমি যদি হচ্ছে বাইক চালাও, বাইক চালানোর ক্ষেত্রে কি হবে, তুমি হচ্ছে যখন পেট্রোল যে পরিমাণে দিচ্ছ, তুমি পুরোটা কি গতিশক্তিতে রূপান্তর হচ্ছে, বাইকটা কি সামনে যাচ্ছে? অবভিয়াসলি না, কিছু কিছু দেখবে কি তাপশক্তি রূপান্তর হতে গ্যাস হয়ে বের হয়ে যাচ্ছে, এবং কিছুটা তুমি যান্ত্রিক শক্তি রূপান্তর করতেছো। তো পুরোপুরি কোনো সময় কি হয় না, কোনো কিছুকে আমি কনভার্ট করতে পারবো না ফুললি, মানে 100% এফিসিয়েন্সিতে কিছু জিনিস নষ্ট হবে। তো এই যে বিশৃঙ্খলাটা, এটাই হচ্ছে আমার এন্ট্রপি। তো এন্ট্রপির ফর্মুলা আমি কি জানি, যদি ডিএস দিয়ে প্রকাশ করি, ডিএস ইকুয়ালস টু ডিকিউ বাই টি। এখন কথা হচ্ছে এই যে ডিকিউ, ডিকিউ মিন করে কি তাপ শক্তি। এখন আমি তাপ শক্তির কথা যদি বলি, তোমরা একটু এই গ্রাফটা মনে রেখো মাথায়। আচ্ছা, এটা সবাই আই থিঙ্ক চেনার কথা। এটা হচ্ছে কি বরফ, লেটস সে এটা হচ্ছে কি বরফ প্লাস পানি, এটা পানি, এটা হচ্ছে কি পানি প্লাস বাষ্প, আর এটা হচ্ছে বাষ্প। দেখো, তো আমি যদি এটা 0 ডিগ্রি সেলসিয়াস ধরি, এটা হচ্ছে কি 100 ডিগ্রি সেলসিয়াস ধরি, আচ্ছা। তো 0 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে, মানে এর আগে বরফকে যখন হচ্ছে কি তার টেম্পারেচার আমি আস্তে আস্তে বাড়াবো, মানে মাইনাস সামথিং থেকে আমি আস্তে আস্তে বাড়াবো 0 করবো, তখন আমার যে তাপ শক্তির পরিবর্তন হবে তবে তখন সেটাকে বলা হয় সুপ্ত তাপ। কারণ হচ্ছে যখন বস্তুর অবস্থার পরিবর্তন হয় না, কিন্তু টেম্পারেচারের পরিবর্তন হয়, সেটাকে বলা হয় সুপ্ত তাপ। আর যখন হচ্ছে বস্তুর অবস্থারও পরিবর্তন হয়, একটু তোমাকে ইকুয়েশনটা লিখি তারপর বলি। ধরো তোমার এখান থেকে এখানে যাচ্ছে, লেটস সে এটা হচ্ছে এম এস ওয়ান ডেল থিটা। যখন হচ্ছে কি আমার অবস্থার পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে, তখন সেটাকে বলবো কি আমি এমএলএফ। এলএফ মানে হচ্ছে কি বরফ গলনের সুপ্ত তাপ। আবার যখন হচ্ছে আমার পানির টেম্পারেচার চেঞ্জ করতেছে, তখন হচ্ছে কি আবার এমএস ডেল থিটা, পানি প্লাস বাষ্প হচ্ছে, এটাকে আমি আবার বলতেছি এম এলভি। এলভি মানে হচ্ছে তোমার বাষ্পভবনের হওয়ার সুপ্ত তাপ। আচ্ছা, যেখানে আর এস হচ্ছে কি মোলার আপেক্ষিক, এস হচ্ছে আপেক্ষিক তাপ। তার মানে যখন এই পোর্শনে আছে, তার মানে হচ্ছে কি বরফ থেকে বরফে যাচ্ছে, মানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে কিন্তু ওর অবস্থার পরিবর্তন হচ্ছে না, তখন কি আপেক্ষিক তাপ হচ্ছে। এখন দেখো, ওর টেম্পারেচার পরিবর্তন হচ্ছে না, কিন্তু ওর অবস্থার পরিবর্তন হতে, তখন হচ্ছে সুপ্ত তাপ। তাহলে এই যে ডিকিউর কেসে আমাকে যদি আমি দেখি এরকম যে আমার এই পোর্শনে আছে, তাহলে কি আমি এই ফর্মুলাটা ইউজ করবো। যদি দেখি আমি এই ফর্মেটে আছে, তখন আমি এটা ইউজ করবো ডিকিউর জায়গায়। যখন আমি দেখবো এই কেসে আছে, তখন হচ্ছে কি এই ফর্মুলাটা ইউজ করবো। কিংবা যদি দেখি বাষ্পের পোর্শনে আছে, তখন আমি এইটা ইউজ করবো। তো এইটা থেকে হচ্ছে অ্যাডমিশনে কিছু মাঝে কোশ্চেন আসলো, বাট রিসেন্টলি দেখা গেছে বোর্ডে এরকম টাইপের কিছু একটা কোশ্চেন দিছে, যেটা একটা উদাহরণ তোমাকে যদি আমি বলি, তুমি একটা পাহাড়ের উঁচু থেকে 2 কেজির একটা বরফকে নিচের দিকে ছেড়ে দিছো। ছেড়ে দিলে বললো হচ্ছে কি কিছু দূর যায় সেটা হচ্ছে কি এত% পানিতে কনভার্ট হয়ে গেছে। তার মানে কি, দেখো সে বরফ ছিল, বরফ থেকে পানিতে কনভার্ট হয়েছে, তার মানে কি এখানে এই দুইটা কেস হয়েছে, তাই না? তাহলে তখন হচ্ছে কি, যেহেতু উপর থেকে নিচে পড়ছে, mgh ইকুয়ালস টু কি হবে, একটা প্রশ্ন যদি আমি দেখি mlf প্লাস ms ডেল থিটা। তো এইসব কেসের বেলায় তোমার হচ্ছে কি তাপ শক্তির 2-3টা কেস একসাথে ইউজ করা লাগতে পারে। আর প্রথম অধ্যায় থেকে তাহলে আমি কি কি বললাম একটু আবার রিক্যাপ করি। প্রথমে ছিল তাপ ও তাপমাত্রা, তারপরে তোমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তার আগে স্কেলের সম্পর্ক, তারপর হচ্ছে কি 4টা প্রক্রিয়া, তারপর কার্নোট ইঞ্জিন বা সেই সাথে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তারপর এন্ট্রপি। তো এই টপিকগুলোর মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সৃজনশীলের জন্য
সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতা প্রক্রিয়াকৃত কাজ এবং পিভিএর সম্পর্কের ম্যাথগুলা, সেই সাথে আর তারপরের ফেজে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে এনট্রপি প্লাস হচ্ছে কার্নোট ইঞ্জিনের গ্রাফগুলো, আর সে সাথে তাপীয় দক্ষতা। এই টপিকগুলো সৃজনশীলের জন্য একটু ভালো করে প্র্যাকটিস করে যাও, তোমরা ম্যাক্সিমাম বোর্ডে এখান থেকে সৃজনশীল অ্যান্সার করতে পারবা। আর অবজেক্টিভে কি কি আসবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি আর মৃদুল স্যার দাঁড়াবো এবং কি কি অবজেক্টিভ আসতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এরপরে হচ্ছে স্থির তড়িৎ নিয়ে তোমাদের সবার প্রিয় মৃদুল স্যার কথা বলবে। তো স্যার ধন্যবাদ সকলকে, দীপকেও ধন্যবাদ। আসলে সুন্দর করে চ্যাপ্টারগুলি পড়াচ্ছিল, আমিও দেখতেছিলাম, ক্লাস ভালোই লাগতেছিল। তো যাই হোক, এখন স্থির তড়িতের মূলত যে বিষয়গুলি থাকার কথা সেটি হচ্ছে কি কি, কুলম্বের সম্পর্কিত ম্যাথ থাকতে পারে, তড়িৎ প্রাবল্য সম্পর্কিত ম্যাথ থাকতে পারে, তড়িৎ বিভব সম্পর্কিত ম্যাথ, আর ধারক সম্পর্কিত ম্যাথ। দেখো এই 4টা টাইপের ম্যাথই তোমাদের কিন্তু আসবে, ঠিক আছে? এই 4টা টাইপের ম্যাথ মোটামুটি এটা সঞ্চিত শক্তির হয়তো আছে, আর কিছু আছে। আচ্ছা, এইটাই মূলত এই কয়টা অংশ। তো এই 4টা অংশ থেকে ধারক এবং ধারকের সাথে সঞ্চিত শক্তি, তোমরা এখান থেকে বোর্ডগুলি লক্ষ্য করতেছো। দেখো এই 4টা টাইপের ম্যাথেরই খুবই গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকবে, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এর মধ্যে যে কাজটি করবে সেটি হচ্ছে কোনটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে তোমরা যেটা দাঁড় করাবা বা আসবেই, সেটা হচ্ছে এরকম, এই যে তড়িৎ প্রাবল্য সম্পর্কিত ম্যাথ, তড়িৎ প্রাবল্য সম্পর্কিত ম্যাথ এটা একটা গুরুত্বপূর্ণ, আর ধারক এবং ধারকের সঞ্চিত শক্তি এটা একটা গুরুত্বপূর্ণ, এই দুটো অংশ, ঠিক আছে? তাহলে কোনটার কথা বললাম? একটা বলছি হচ্ছে তড়িৎ প্রাবল্য সম্পর্কিত, আর একটা হলো ধারক এবং ধারক সঞ্চিত শক্তি, এই টাইপের ম্যাথ। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা এখন দেখি এই টাইপের ম্যাথগুলোর মধ্যে কি কি সংযুক্ত অবস্থায় আছে। আধানের কোয়ান্টাম সংখ্যা, এটা তোমার ক নম্বর বা খ নম্বর কোশ্চেনের জন্য এসে থাকে, যে চার্জের কোয়ান্টাইন বা বলতে কি বোঝায়। কোয়ান্টাইন একটা পরিমাপ, যে পরিমাপের সাপেক্ষে আমরা এটা পরিমাপ করব, আর এটা চার্জের আধান বা এর কখনো ভগ্নাংশ মান হতে পারে না, সবসময়ের জন্য পূর্ণাঙ্গ মান যেটা সেটাই আসবে। মূলত এটা খ নম্বর কোশ্চেনের জন্য অ্যান্সার। কুলম্বের সূত্র, এটার বলার কিছু নাই, তোমরা সবাই সূত্র জানো। এফ সমান সমান কি হয়, এফ সমান সমান সূত্র আমরা কি জানি বলো? এফ সমান সমান হলো কে কিউ1 কিউ2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, তাই না? কুলম্বের সূত্র আমরা এটা জানি। কুলম্বের সূত্র থেকে আমরা এই সূত্র থেকে একদম 9-10 থেকে পড়ে আসছি, সুতরাং এটা নিয়ে আর ব্যাখ্যা করার কিছু নাই। তো এক্ষেত্রে কে হচ্ছে কুলম্ব ধ্রুবক, জানো তোমরা, নির্দিষ্ট মান আছে কত, 9 × 10⁹, তারপর কত নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, তাই না? তো এই ক্ষেত্রে অবজেক্টিভের জন্য এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ হিসাবে আসে। এইগুলা বারবার আমরা বলেছি, এগুলো নিয়ে বলার কিছু নাই। আর এক্ষেত্রে আরেকটা প্রশ্ন যেটা আসে সেটা হলো আধানগুলি চেঞ্জ করে, যেটা অবজেক্টিভও আসে সৃজনশীলে আসে। দেখা গেল প্রথম আধান বা দ্বিতীয় আধানকে দ্বিগুণ বা অর্ধেক করা হয়েছে, দূরত্বকে দ্বিগুণ করা হয়েছে বা অর্ধেক করা হয়েছে, এর সাপেক্ষে বলের কীরূপ পরিবর্তন হবে সেটা। তাহলে প্রথম এই বলের সাপেক্ষে বা যা মান দেওয়া থাকবে তার সাপেক্ষে আমরা একটা বল বের করব, এবার চেঞ্জের সাপেক্ষে আর একটা মান বের করব, যেটা প্রাইম মনে করা হতে পারে কে কিউ1 প্রাইম কিউ2 প্রাইম ডিভাইডেড বাই ডি প্রাইম স্কয়ার। তো সেক্ষেত্রে একটার সাপেক্ষে একটা যখন আমরা তুলনা করব, তখনই দেখা যাবে যে পরবর্তী বল আগের বলের কত গুণ বা কত গুণ ছোট বেশি, এই অনুসারে আমরা পাবো। এই হলো বিষয়, কুলম্বের সূত্র। এবার আসলে তড়িৎ প্রাবল্য। তো তড়িৎ প্রাবল্য হচ্ছে ই সমান সমান সূত্র কি, এখানে হলো কে কিউ ডিভাইডেড বাই ডি স্কয়ার। যদি দুইটা আলাদা আলাদা চার্জ থাকে, কিউ1 এবং কিউ2 দুইটা যদি আলাদা আলাদা চার্জ থাকে, তাহলে 100% বুঝবা এটা বল সম্পর্কিত কথা বলা হচ্ছে। আর যদি মনে করো একটা চার্জ সম্পর্কিত থাকে, তাহলে অবশেষে এটা প্রাবল্য সম্পর্কিত বিষয় বলা হবে। তো এই প্রাবল্যের মোটামুটি 3টা ভাগ আমরা ব্যাখ্যা করি। এই 3টা ভাগ থেকেই সচরাচর আসে। কি কি 3টি ভাগ হচ্ছে কি কি? একটা ভাগ হচ্ছে সরল রেখা সম্পর্কিত আসতে পারে, ঠিক আছে? প্রাবল্যের ক্ষেত্রে একটা আসবে সরল রেখা সম্পর্কিত, সরল রেখা, তার মানে দুটি চার্জ আছে, এই সরলরেখার কোথায় তড়িৎ প্রাবল্যের মান 0 বা সমান হবে। তো যদি দেখো দুইটা সমধর্মী আধান, তাহলে এদের মাঝে যে কোনো স্থানে তড়িৎ তীব্রতা 0 বা সমান হবে, আর একটা প্লাস আর একটা মাইনাস যদি হয়, এদের যে কোনো একটা অংশ থেকে, অর্থাৎ সংখ্যাগতভাবে যেটা ছোট সেখান থেকে দূরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান 0 এবং সমান হবে, এটা একটা। দ্বিতীয় কথা আসতে পারে ত্রিভুজ সম্পর্কিত। ত্রিভুজ প্রশ্ন থাকবে, একটা ত্রিভুজের তৃতীয় কৌণিক বিন্দুতে কত আধান স্থাপন করলে
এটি মূল বল লাভ করবে, অথবা লব্ধি বল কত হবে, দিক কোন দিক হবে, লব্ধি প্রাবল্য কোন দিকে হবে, লব্ধির প্রাবল্যের দিক কোন দিকে হবে, এই জাতীয় বিষয় আসতে পারে। আরেকটা হলো আরেকটা বিষয় আছে এখানে, চতুর্ভুজ এবং বৃত্ত। চতুর্ভুজ চতুর্ভুজ এই বিষয় সম্পর্কিত আসতে পারে, যে একটি বর্গক্ষেত্রে 4টি কোণা, একটা বর্গক্ষেত্রে মনে করো 4টি কোণা দেওয়া আছে, বর্গক্ষেত্রের 4টি কোণা দেওয়া আছে, 4টি কোণে 4টি আধান, মনে করো একটা চার্জ হলো Q1, আরেকটা চার্জ হলো Q2, আরেকটা Q3 এবং Q4। ঠিক আছে, এর ক্ষেত্রে মনে করো একটা বর্গক্ষেত্রের 2টি কর্ণ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা কর্ণ দেওয়া হবে, তারপর এখান থেকে এই পর্যন্ত একটা কর্ণ। এই কর্ণের মধ্যবিন্দু কি? মধ্যবিন্দু হলো O। অনেক সময় যেটা বলা হয়, এই 4টি আধান সংযুক্ত, এই 4টি আধানের মধ্যবিন্দুতে, অর্থাৎ বর্গক্ষেত্রের ছেদ বিন্দুতে, বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত, বিভবের মান কত, এই অংশগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আরেকটা এখানে কোশ্চেন হতে পারে, সেটা কোনটা? সেটা বৃত্তর ক্ষেত্রে। তাহলে বৃত্তর ক্ষেত্রে একটা বিষয় মনে রাখার বিষয় হয়, সেটা হচ্ছে যদি ব্যাসার্ধের অভ্যন্তরে কোনো বিভব নির্ণয় করতে বলা হয়, তো বৃত্তের অভ্যন্তরে কোনো যদি বিভব নির্ণয় করতে বলা হয়, তাহলে যে বিষয়টি বলা হয় সেটা হলো ব্যাসার্ধটাই কাউন্ট করতে হয়। তার মানে আমরা যদি এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিই, তাহলে ব্যাসার্ধ যেটা হবে সেই ব্যাসার্ধের সাপেক্ষেই আমরা বিভব নির্ণয় করব। ব্যাসার্ধ থেকে কম দূরত্বে যদি হয় তাহলেও ব্যাসার্ধ নিব, আর যদি বেশি দূরত্বে হয় তাহলে তো সেই দূরত্বটা নিতে হবে। আর এই বৃত্তের অভ্যন্তরে প্রাবল্যের মান 0। তাহলে দেখো, এই 4টা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি তোমাদের অবশ্যই সৃজনশীলে আসবেই, এই হলো বিষয়। হ্যাঁ, এবার আসো তড়িৎ বিভব। তো যে অংশগুলি তড়িৎ প্রাবল্যের কথা বলা হয়েছিল, ঠিক একই ঘটনা অনুসারে আমরা 4টা ঘটনা যেটা বলছি সেটা কি কি? সরলরেখা, তারপরে খ নম্বর হলো ত্রিভুজ, গ নম্বর কি? চতুর্ভুজ, আর ঘ নম্বর কি? বৃত্ত। এই 4টার সাপেক্ষেই আমরা মোটামুটি যে অংশগুলো বিভব প্রাবল্য নির্ণয় করছি সবগুলোতেই বিভব আসবে। আর বিভবের সূত্র কি? V = K Q / R। তাহলে প্রাবল্য আর বা ডি যাই ব্যবহার করি না কেন, তাহলে প্রাবল্যের ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে কে কিউ, এই দুটো ঠিক থাকবে। তাহলে বিভবের ক্ষেত্রে কি হবে? বিভবের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র দূরত্ব, আর প্রাবল্যের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো দূরত্ব স্কোয়ার। তাহলে আমরা বিভব যে অংশে বের করব, বা প্রাবল্য যে অংশে বের করব, বিভবও ঠিক সেই অংশেই পাবো। তারপর আসো প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। তার মানে এখান থেকে আমরা কি জানি? V = ED, তাই না? V = ED, বা E = কি হবে? E = V/D। এই অংশের সাপেক্ষে আমরা এখানে ব্যাখ্যা করব, তাহলে হবে। মূলত এটা গ নম্বর বা ঘ নম্বর জন্য আসবে না, অবশ্যই অবজেক্টিভের জন্য যদি কোনো অংশ আছে সেটা আসবে। এবার আদান ঘনত্ব, সিগমা = কি হবে? সিগমা হলো Q/A। আধান ঘনত্ব সমান সিগমা সমান Q/A। আর এই আধান ঘনত্ব বের করার জন্য যে ক্ষেত্রফলটা ব্যবহার করা হয় সেটা হলো একটা গোলকের ক্ষেত্রফল, আর সেটা Q = A, এর মান হবে 4πr²। A = কি হবে? A = দেখা যাবে 4πr²। আর কি, এটার দুইটা ক্ষেত্রে ব্যবহার করতে বলা হয়। যেমন σ1 সমান যদি বলা হয়, তাহলে Q নিচে হবে 4πr1², এটা 1 নম্বর সমীকরণ। আর σ2 সমান আসবে Q নিচে হলো 4πr2², এটা একটা আর একটা অংশ। তাহলে এটা হলো σ1 σ2, এই দুটার সাপেক্ষে আমরা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, তো একটাকে আরেকটা দ্বারা ভাগ করলে দেখবা কিউ কেটে যাবে, 4π4 কাটা যাবে। ব্যাসার্ধের সাপেক্ষে আমরা আদান ঘনত্বের মান কত সেটা আমরা পেয়ে যাব, সেটা হলো আদান ঘনত্ব। ওকে, তড়িৎ দ্বিমেরু। তো তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে প্রাবল্য একটা সূত্র আছে, সেই সূত্রের সাপেক্ষে তোমরা ম্যাথ করলেই হয়ে যাবে, এটা নিয়ে আর বলার কিছু নাই। এবার দেখো, তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে, তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর যে বিন্দুতে প্রাবল্য সেটা হলো এই সূত্র। আবার তড়িৎ লম্ব সমদ্বিখণ্ডকের উপর, তার মানে এটা একদম সরল রেখা হবে। আর লম্ব সমদ্বিখণ্ডকের উপর যদি কোনো বিন্দুতে বলা হয়, তার মানে এইভাবে আমরা মধ্যবিন্দু থেকে ঠিক লম্ব যে অংশটা, সেই অংশটা হিসাব করব। আর ধারকত্ব, ধারকত্ব এবং ধারক, সেক্ষেত্রে আমরা যেটা জানি সমান্তরাল পাতধারক যদি বলা হয়, তাহলে C = কি হবে? C = হবে A/0/D। আর কি হয়? তড়িৎ ধারক, তড়িৎ ধারকের সংজ্ঞা কি? C = হলো Q/V। পরবর্তী অংশটা আমরা কি আচ্ছা এই অংশগুলো আছে।
তাহলে আমাদের ধারক এবং ধারকের ক্ষেত্রে সূত্র হলো সি ইকুয়াল টু এ এপসাইলন নয় ডিভাইডেড বাই ডি। আমরা এখান থেকে যেটা মনে রাখার স্বার্থে বলি সেটা হলো কবে আসবে ঈদের দিন, এর সাপেক্ষে বললে আমাদের জন্য মনে রাখার সুবিধা হয়। আর ধারকত্ব হলো সি ইকুয়াল টু কিউ ভাগ ভি। পরবর্তী অংশটাতে আমাদের কিছু সূত্র দিয়ে দেওয়া আছে, দেখো এই যে পরিবাহী ধারকত্ব সি ইকুয়াল টু কিউ ভাগ ভি। যদি গোলাকার পরিবাহী হয় তাহলে সি ইকুয়াল টু 4πε0। গোলাকার পরিবাহী যদি হয় এখানে ব্যাসার্ধ থাকবে আর, সি ইকুয়াল টু 4πε0 আর। সমান্তরাল পাত ধারকের সূত্র হলো সি ইকুয়াল টু ε0 এ ডিভাইডেড বাই ডি। আচ্ছা, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমাদের রোধের যে ঘটনা, আর এটা ঠিক তার উল্টা। তার মানে 1/CS সমান সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। অনেক সময় যেটা দেখা যায় সমধর্ম বিশিষ্ট বা সমান ধারকের বিশিষ্ট ধারক দেওয়া হয়, সেক্ষেত্রে C1 এর পরিবর্তে C বসাবো, C2 এর পরিবর্তে কি বসাবো, C বসাবো। তাহলে আমরা এখান থেকে CS এর মান কত সেটা বের করব, এবং এটা উল্টায় দিতে হবে। আর সমান্তরালের ক্ষেত্রে দেখো রোধ আর ধারক ঠিক উল্টা, এটা মনে রাখলেই হবে। সচরাচর যেহেতু 9-10 আমরা রোধ অর্থাৎ চলতরিতের ক্ষেত্রে রোধের অংশটা বেশি পড়ে আসছি, যার কারণে ওইখানে ওই অংশগুলো আমাদের মনে রাখার ক্ষেত্রে সুবিধা দাঁড়ায়। তো তার উল্টা করে দেবো তাহলেই হবে। আর কি, ডাইলেকট্রিক ধ্রুবক, যদি সমান্তরাল মাঝখানে কোনো কুপরিবাহী পদার্থের কোনো অংশ থাকে, ডাইলেকট্রিক ধ্রুবক বিশিষ্ট অংশ থাকে, এবং তার মধ্যবর্তী যে দূরত্ব বা পুরুত্ব সেই অংশটা যদি ডি থাকে, এবং দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব ডি এবং পুরুত্ব যে অপরিবাহী পদার্থটা না হবে তার পুরুত্ব যদি টি হয়, তাহলে আমরা সি ইকুয়াল ε0 এ আর ডি মাইনাস টি 1 - কে এই সূত্র ব্যবহার করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এবার দেখো ধারকের সঞ্চিত শক্তি আর ধারকের সঞ্চিত শক্তি তিনটা অংশের সাপেক্ষে আমরা ব্যাখ্যা করব। দেখো তিনটা অংশের সাপেক্ষে কি কি, তিনটা অংশের সাপেক্ষে সেটা হলো, একটা হচ্ছে সি এবং ভি এর সাথে, তাহলে সঞ্চিত শক্তি ইউ সমান সমান হাফ সি ভি স্কোয়ার, তারপর হলো ভি কিউ ভাগ 2 আর হলো কিউ স্কোয়ার ভাগ 2 সি। তার মানে চার্জ এবং যদি চার্জ এবং ধারকত্ব থাকে তাহলে শেষের সূত্র হবে। আবার যদি মনে করো আধান এবং বিভব থাকে তাহলে দ্বিতীয় সূত্র হবে। আর চার্জ বিভব এবং ধারক যদি থাকে তাহলে প্রথমটা। তো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এটা ইউ সমান সমান হাফ সি ভি স্কোয়ার, এই সূত্রের সাপেক্ষেই সবচেয়ে বেশি আমরা ম্যাথ করে থাকি। কারণ যে কোনো অংশে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব থাকে আর বিভব দেওয়া থাকে, এই ধারকত্ব এবং বিভব থেকে আমরা সঞ্চিত শক্তির মান কত সেটা সহজে এখান থেকে নির্ণয় করতে পারি। তো এই হলো অবস্থা। তারপরে হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স তোমরা জানো গাউসের সূত্র, তড়িৎ ফ্লাক্সের পরিমাণ হলো ই, যেটা হলো তড়িৎ প্রাবল্য, আর এস হলো ক্ষেত্রফল। ঠিক আছে, তো সেখান থেকে আমরা যদি দেখি যে ই ডট ডিএস সমান সমান কিউ ভাগ এপসাইলন নট, তার মানে মোট চার্জ যে পরিমাণ তড়িৎ ফ্লাক্স পাওয়া যাবে সেই তড়িৎ ফ্লাক্সটা হলো মোট চার্জের 1/ε0। এটা হলো আমাদের তড়িৎ ফ্লাক্স এবং গাউসের সূত্র থেকে আমরা পেয়ে থাকি। তেমন এটার ম্যাথ আসে না, তারপরেও অবজেক্টিভের জন্য আসতে পারে, এই হলো বিষয়। হ্যাঁ, তো ঠিক আছে, এই যে আবার চলতরিৎ চলে আসছে, চলতরিৎটা আমাদের দীপ স্যার করাবে। তো জাস্ট এগুলা একটু তোমরা সব কিছুই জানো, কিন্তু আমরা একটু মনে করে দিচ্ছি, এই হলো বিষয়। তো ঠিক আছে, তাহলে এটা করি, পরবর্তী আমরা ধারাবাহিকভাবে সবগুলি চ্যাপ্টারই আলোচনা করে নেব। থাকো আমাদের সাথে, দেখা হবে পরবর্তী অংশে আবার। ধন্যবাদ। আচ্ছা, তো স্যারকে ধন্যবাদ। অধ্যায় 2 এসে অনেক ভালোভাবে তোমাদের বুঝাই দিয়েছে কোনগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো তোমরা পড়লে এক্সামের আগের রাতে লাইক একটা ভালো প্রিপারেশন রেডি করতে পারবা। তো চলো এখন আমার সাথে তোমরা চলতরিৎটা দেখো ক্লিয়ার করতে পারো কিনা, কি কি টপিক তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে দেখো। তড়িৎ প্রবাহ, তুল্য রোধ, ক্ষমতা সংক্রান্ত যে ম্যাথগুলো সেগুলো আমি দেখতে পারতেছি অনেক বেশি আসছে, কারণ এখানে যদি আমি টপিকগুলো বেস করে দেখতেছি অনেক ভাস্ট টপিক। কারণ তড়িৎ প্রবাহ, তুল্য রোধ হচ্ছে তোমার ইম্পর্টেন্ট একটা টপিক, সেই সাথে ক্ষমতা সংক্রান্ত মানে বিদ্যুৎ বিলের কনসেপ্টটা সেখান থেকে, সেই সাথে হচ্ছে হুইটস্টোন ব্রিজ শান্ট, এখান থেকে অনেক বেশি বার কোয়েশ্চেন আসে। জুলের তাপীয়তা এখান থেকে একটু কম কোয়েশ্চেন আসে। দেখো তড়িৎ প্রবাহ কাকে বলে আমি সবাই জানি, একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। অর্থাৎ আই ইকুয়ালস আমি কি বলতে পারবো, কিউ ডিভাইডেড বাই টি, এটা আমরা সবাই জানি। তারণ বেগ বেসিক্যালি কি, কোন একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যেই ভেলোসিটিতে তড়িৎ প্রবাহিত হচ্ছে, যে ভেলোসিটিতে তড়িৎ প্রবাহ হচ্ছে তাকে বলা হয় তারণ বেগ, বা ইংলিশ টার্মটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। ইংলিশ টার্মটা হচ্ছে কি ড্রিফট ভেলোসিটি। তো আমি এটার ফর্মুলা সবাই জানি, সেটা হচ্ছে কি
এতে আসুন তো। একটু দাঁড়াও তো। আচ্ছা একটু ইয়ে হয়েছিল, আমার একটু কাজ আসছিল ফোনে। আচ্ছা দেখো, তো তারণ রেখার ফর্মুলা আমরা কি জানি? যেখানে ভি ইকুয়ালস টু কি দাঁড়াবে, আই ডিভাইডেড বাই এম ই এ। আচ্ছা, প্রবাহ ঘনত্ব মানে কি? প্রবাহ ঘনত্ব আমি যে দিয়ে প্রকাশ করব, মানে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হবে সেটাকে আমি কি বলতে পারবো? তো প্রবাহ ঘনত্ব, বা আমি এটা যদি ইন্টিগ্রেট ফর্মুলা দেখতে চাই, আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ জে ডট ডিএ। আচ্ছা, আমার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে কিনা একটু সবাই জানাও তো, আমার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে কিনা সবাই একটু জানাও। আচ্ছা দেখো, রোধ কি সম্পর্ক? রোধ হচ্ছে বাধা। রোধ হচ্ছে কি সম্পর্ক? রোধ হচ্ছে বাধা দিবে। কাকে বাধা দিবে? তড়িৎ প্রবাহকে বাধা দিবে। রোধ কাকে বাধা দিবে? তড়িৎ প্রবাহকে বাধা দিবে। ঠিক আছে, এখন রোধের সাথে যদি আমি কোনো রোধের যে ফর্মুলাগুলো সেটা আমি জানি কিনা তোমাদেরকে একটু মনে করাই দিই। রোধ হচ্ছে কি একটা তাপমাত্রিক ধর্ম। রোধ হচ্ছে কি একটা তাপমাত্রিক ধর্ম, তার মানে তাপমাত্রা পরিবর্তনের সাথে রোধের পরিবর্তন হবে। তার মানে তুমি একটা ফর্মুলা মাথায় রাখো, আর থিটা ইকুয়ালস টু আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা, 1 প্লাস আলফা থিটা। তার মানে বোঝাবে থিটা ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যে রোধের পরিমাণ, রোধের যে মানটা হবে সেটা ইকুয়ালস হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস রোধের মান ইন্টু 1 প্লাস আলফা, এটা হচ্ছে তোমার তাপমাত্রা সহগ, ইন্টু যে তাপমাত্রার পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে থিটা। এটা হচ্ছে তোমার বিভিন্ন টেম্পারেচারে রোধের পরিমাণটা কি সেটার একটা ফর্মুলা। সেই সাথে আমি আরো কি কি জানি, আর প্রপোর্শনাল টু এল, আর প্রপোর্শনাল টু 1 বাই, এখান থেকে আমি কি লিখতে পারবো, আর ইকুয়ালস টু রো এল বাই এ। রোকে কি বলা হয়? রোকে বলা হয় হচ্ছে এখানে রোধকত্ব। আর রো হচ্ছে কি রোধকত্ব। এবং আমি যদি হচ্ছে আরেকটা কনসেপ্ট পরিবাহকত্ব বের করতে চাই, সেটাকে কেমিস্ট্রিতে দেখো অনেক সময় কাপ্পা দিয়ে প্রকাশ করে পরিবাহকত্বকে, কিংবা হচ্ছে তোমাদের বই মানে সিগমা দিয়ে প্রকাশ করে। এটা ইকুয়ালস হচ্ছে 1 বাই রো। ঠিক আছে, রোধ দিয়ে তোমার এই জিনিসগুলো এখন মাথায় রাখলে হবে। দেখো ওহমের সূত্র, ওহমের সূত্রে সবাই মেইন ফর্মুলাটা সবাই কি জানো? ভি ইকুয়ালস টু আই আর। কিন্তু অ্যাকচুয়াল সূত্র কি এটা? এখানে সবাই একটা জিনিস মনে রাখবে, সবাই কি জানো? ভি ইকুয়ালস টু আই আর। তো অ্যাকচুয়াল সূত্র কি? দুইটা টার্ম লিখি দেখো, একটা হচ্ছে কি ভি ইকুয়ালস টু আই, আর একটা লিখবো আমি হচ্ছে আই ইকুয়ালস টু ভি। দেখি কমেন্টে জানো আমাকে কে এই জিনিসটার মধ্যে কোনটা সঠিক। তো লাস্ট লাইভে আমি একটা জিনিস বলছিলাম যে সমানুপাতিক চিহ্নের বামে থাকে কারণ, ডানে থাকে ফলাফল। তার মানে যখন এটা অবজেক্টিভের জন্য এই জিনিসটা আমি দেখাচ্ছি, যে মাঝে মধ্যে তোমাকে যদি বলে যে এটা তোমার হচ্ছে কি নিচের কোন সম্পর্কটি সঠিক, এখন তুমি হচ্ছে এইরকম দুইটা সম্পর্ক দেওয়া আছে, এখন তুমি যদি কনফিউশনে পড়ে যাও তখন কি হবে? তখন এই জন্য মাথায় রাখবে কি অলওয়েজ এই পাশে কি থাকে, কারণ থাকে, এবং এই পাশে কি থাকে, ফলাফল। এখন আমাকে বলো তো কোনটা কারণ কোনটা ফলাফল হবে? অবভিয়াসলি কি হবে? এটা হবে, তাই না? আই ইকুয়ালস টু কি হবে? 1 বাই জি ভি, তাই না? 1 বাই জি ভি নাকি? অবভিয়াসলি এটা না। ওয়ান বাই জিবি, যেখানে জিকে কি বলা হচ্ছে? পরিবাহিতা। জিকে কি বলা হচ্ছে?
জিকে বলা হচ্ছে পরিবাহিতা, এবং জি ইকুয়ালস আমি কি জানি 1/r। জি ইকুয়ালস আমি কি জানি 1/r মানে রোধ, যেখান থেকে আমি বলতে পারবো কি I ইকুয়ালস টু V/R, অর্থাৎ V ইকুয়ালস টু IR। এটাই হচ্ছে বেসিক্যালি কি ওহমের সূত্র। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের চিরপরিচিত একটা জায়গা রোধের শ্রেণী সমবায়। তোমার যদি শ্রেণীতে থাকে তাহলে সবগুলো রোধ কি হবে, যোগ হবে, আর যদি সমান্তরালে থাকে সবগুলা রোধ তোমার হচ্ছে ইনভার্সলি ভাবে চলতে থাকবে। ঠিক আছে, তো এখান থেকে তোমার অ্যাকচুয়ালি জানতে হবে যে কখন শ্রেণী হবে, কখন সমান্তরাল হবে, কখন শ্রেণী হবে এবং কখন সমান্তরাল হবে, এই জিনিসটা জানতে হবে। এই জিনিসটা তোমার বিভিন্ন সার্কিটে হচ্ছে তোমরা পেঁচায় ফেলো যে স্যার এটা এরকম ভাবে আছে, আমি কিভাবে বুঝবো যে এটা সমান্তরালে আছে, বা কিভাবে বুঝবো হচ্ছে আমি এটা শ্রেণীতে আছে। দেখো, অবভিয়াসলি যখন তোমার রোধের ক্ষেত্রে এটা শ্রেণীতে থাকবে কিংবা সমান্তরালে থাকবে, তোমার মাথায় রাখতে হবে যদি দুইটা রোধে কারেন্ট যাওয়ার সময়, দুইটা রোধে কারেন্ট ফ্লো হওয়ার সময় যদি কারেন্ট 2 ভাগে বা 3 ভাগে বা একাধিক ভাগে ডিভাইড না হয়, তার মানে সেটা শ্রেণী। যদি একাধিক ভাগে ডিভাইড না হয় তাহলে সেটা হচ্ছে কি শ্রেণীতে থাকবে, তাহলে দুইটা রোধ। আর যদি এরকম হয় যে তোমার একটা কারেন্ট আসতেছে, এখান থেকে হয়ে গেল কি 2টা বা 3টা বা হোয়াট এভার, যদি আরো অনেকগুলো ভাগে ডিভাইড হয়ে যাচ্ছে, ডিভাইডে অন্য কোনো রোধে চাইতেছে, তাহলে এই কেসে কি হবে, এই কেসে হবে সমান্তরাল। তো সার্কিটের কেসে তোমার এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, সার্কিট বেশি করে প্র্যাকটিস করতে হবে, যাতে জাস্ট তোমরা এই জিনিসটা বুঝতে পারো যে কখন দুইটা রোধ শ্রেণীতে আছে বা কখন দুইটা রোধ সমান্তরালে আছে। এখন হচ্ছে কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা বা কোষের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রা। এখানে বেসিক্যালি হচ্ছে কি আমার n সংখ্যক ব্যাটারি বা কোষ, কোষ মানে এখানে ব্যাটারি, n সংখ্যক ব্যাটারি বা কোষ কিতে আছে, শ্রেণীতে আছে। মানে কোন একটা সার্কিটের ক্ষেত্রে আমি দেখতেছি হচ্ছে n সংখ্যক ব্যাটারি কিতে আছে, শ্রেণীতে আছে, কিংবা এমনও হতে পারে n সংখ্যক ব্যাটারি সমান্তরালে আছে। তাহলে সেই কেসে কি হবে, সেই কেসে তড়িৎ প্রবাহ বের করার জন্য আমার এই ফর্মুলাগুলো আমি অ্যাপ্লাই করব। তো এটার কেসে হচ্ছে আমি n সংখ্যক, আর এর ক্ষেত্রে m সংখ্যক নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস টার্ম দেখো, ছোট হাতের আর, এটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। এটাকে কি বলা হয়, অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ কাকে বলে, যখনই তুমি বা ব্যাটারির মধ্যে নিজস্ব কিছু তোমার ইনগ্রিডিয়েন্টস থাকে বা উপাদান থাকে, যে উপাদানগুলো হচ্ছে তড়িৎ প্রবাহে বাধা ফর্ম করে, এটা হচ্ছে তারের কোনো রোধ না, এটা হচ্ছে ব্যাটারির রোধ, যেটার কারণে দেখা যাচ্ছে কিছুটা সে হচ্ছে কারেন্ট যেটা বাধাপ্রাপ্ত হয়, যে কারণে এটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, মানে ব্যাটারির ভিতরের রোধটা। এই টপিক থেকে তোমার সৃজনশীলের এমন ভালোই আসে যদি প্রত্যেকটা বোর্ডে তুমি খেয়াল করো। আচ্ছা, তারপর হচ্ছে কিরশফের বা কারশফের সূত্র। প্রথম সূত্র কি বলছে, তড়িৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলো বীজগণিতিক সমষ্টি শূন্য হবে। ঠিক আছে, এই জিনিসটা বলছে, কি বলছে, তড়িৎ বর্তনীর কোন বিন্দুতে যে পরিমাণ, লেটস সে তুমি হচ্ছে ধরো কোনো একটা বিন্দুতে তোমার হচ্ছে অনেকগুলা কারেন্ট ফ্লো হচ্ছে, I1, এখানে ধরো হচ্ছে I2 আসতেছে, এখান থেকে ধরো তোমার এখান থেকে কারেন্ট হচ্ছে আরো 3টা ভাগে ডিভাইড হয়ে গেল, I3, I4 আর I5। এখানে জিনিসটা বুঝো, তার মানে কি এই দুইটা কারেন্ট হচ্ছে এখানে ইনপুট, আর এই 3টা কারেন্ট হচ্ছে এখানে আউটপুট। তার মানে আমি বলতে পারবো ইনপুটগুলো আমি যোগ করে দিই, I1 প্লাস, আর যেটা আউটপুট সেগুলো মাইনাস করে দিই, I3 মাইনাস I4। আচ্ছা, তাহলে সামেশন কি আসবে, 0 আসবে, যেটাকে আমি অ্যাকচুয়ালি বলতেছি সামেশন অফ I ইকুয়ালস টু 0। দ্বিতীয় সূত্র কি বলছে, কোনো আবদ্ধ বর্তনী বিভিন্ন অংশগুলোর রোধ এবং তাদের আনুষঙ্গিক প্রবাহের গুণফলের বীজগণিতিক সামষ্টিক পরিবর্তনের অন্তর্ভুক্ত তড়িৎচালক শক্তির সমান। এটা বেসিক্যালি তুমি যদি দেখো একটা বর্তনী দেখো, আচ্ছা, তার মানে কি এখানে এক একটা লুপ যাচ্ছে না, এখানে এক একটা লুপ যাচ্ছে। তো বেসিক্যালি সে বলছে হচ্ছে কি, এই যে আমি একটা লুপে যে পরিমাণ কারেন্ট ফ্লো করলাম, এটা বা এখানে যতটুকু কারেন্ট ফ্লো করলাম, তাহলে এটা হচ্ছে টোটাল ব্যাটারির তড়িৎচালক শক্তির সমান হবে। এটা হচ্ছে কি আমার কিরশফের দ্বিতীয় সূত্র। তো এখান থেকে হচ্ছে খুব বেশি টাফ ম্যাথ আসে না, বাট এটার উপর বেস করে তোমার কারেন্ট ডিভাইডার রুল বা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে তোমার ম্যাথ আসবে, এবং এটা অনেক বেশি আসবে বোর্ডে। তো এটা নিয়ে যদি একটু আলোচনা করি, ভোল্টেজ ডিভাইডার রুল কি, আমি জাস্ট একটু ছোট করে তোমাদেরকে বলে দিই। এটা হচ্ছে লাইক জাতীয় একটা সমস্যা সবার, যে আমি ধরতে পারি না যে ভাইয়া যদি আমাকে বলে এই রোধ দিয়ে এই রোধে ভোল্টেজ কত, এই রোধে কারেন্ট কতটুকু ফ্লো হবে, এরকম টাইপের যখন কোয়েশ্চেন আসবে, এটাতে সবাই সমস্যা ফিল করে। তো এই জন্য এটা আমি আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে ভি, ব্যাটারি দিলাম,
এখানে হচ্ছে আমার R1, এটা হচ্ছে R2 রোধ দেওয়া আছে। লেটস সে এখন দেখো এখান থেকে যখন হচ্ছে আমার কারেন্ট ফ্লো হচ্ছে, লেটস সে আই কারেন্ট ফ্লো হবে, এখান থেকে কি আই কারেন্ট বের হবে। অর্থাৎ হচ্ছে কেন কারণ তড়িৎ যখন দুইটা রোধ শ্রেণীতে থাকবে, যখন দুইটা রোধ কিতে থাকতেছে, শ্রেণীতে থাকতেছে, তখন কি হইতেছে, তড়িৎ প্রবাহ আই কনস্ট্যান্ট থাকছে, আই চেঞ্জ হচ্ছে না, তাই না? আই কি চেঞ্জ হচ্ছে না, কিন্তু দুইটা কেসে বিভব, দুইটার মধ্যে দুই রকম বিভব পার্থক্য দেখা যাবে। তো একটাকে আমি ধরলাম V1, আর একটাকে ধরলাম আমি V2। তাহলে এখানে আমি V1 লিখতে পারবো ইকুয়ালস টু R1 প্লাস R2, পরে হচ্ছে R1, আর V2 ইকুয়ালস টু লিখতে পারবো আমি হচ্ছে R2, আর এখানে R1 প্লাস R2 ইন্টু V। বুঝা গেছে? ভোল্টেজ ডিভাইডার হলে আমি এটা ইউজ করতে পারবো এই ফর্মুলাটা। এখন তুমি বলতে পারো যে ভাই যদি এখানে একাধিক থাকে, লেটস সে এখানে R3 আছে, R4 আছে, তাহলে সুন্দর করে নিচে কি হবে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4, আর নিচে কি হবে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4। আচ্ছা, এখন দেখো কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট ডিভাইডার রুল আগে জানতে হবে কারেন্ট কখন ডিভাইড হয়, তাই না? কি হয়, কারেন্ট কখন ডিভাইড হয়? কারেন্ট হচ্ছে যখন দুইটা রোধ শ্রেণী থাকে তখন কি হবে, কারেন্ট অবভিয়াসলি ডিভাইড হয়ে যাবে। আর তখন হচ্ছে কি ভোল্টেজ দুইটা রোধে সমান থাকবে, তখন হচ্ছে কি ভোল্টেজ দুইটা রোধে সমান থাকবে। ধরো আমার এখানে আই পরিমাণ কারেন্ট ফ্লো হইতেছে, এই আই হচ্ছে গেছে এখানে চলে গেছে I1, এটাতে চলে গেছে হচ্ছে I2। তাহলে আমি আই কোস্ট আমি কি বলতে পারবো, I1 প্লাস I2। তাহলে দেখো আমি I1 কোস্ট কি বলতে পারবো, দেখো ভোল্টেজের ক্ষেত্রে কি ছিল, উপরে ছিল R1, ভোল্টেজের ক্ষেত্রে ছিল উপরে R1, আই এর ক্ষেত্রে কি হবে উল্টাটা R2 হবে। এটা মনে রাখার জন্য মনে রাখতে পারো, যদি তোমাকে এরকম দুইটা সমান্তরালে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি কি ইউজ করবা, উপরে R2 নিচে হচ্ছে R1 প্লাস R2। আর যদি তোমাকে হচ্ছে সেকেন্ড রোড দিয়ে কারেন্ট কতটুকু ফ্লো হচ্ছে সেটা বের করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি ইউজ করতে পারো, উপরে R1 নিচে R1 প্লাস R2 ইন্টু আই। এখন মাঝে মধ্যে দেখবে কিছু কিছু সৃজনশীল এরকম দিচ্ছে যে তোমাকে বলবে হচ্ছে যে এটা বেসিক্যালি হুইটস্টোন পড়ানোর সময় এটা দেখাচ্ছি তোমাদেরকে। আপাতত আমরা হচ্ছে এই জিনিসটা মাথায় রাখো, কারেন্ট ডিভাইডার রুল আর ভোল্টেজ ডিভাইডার রুল। দেখো হুইটস্টোন ব্রিজ নীতি, আগে হুইটস্টোন ব্রিজ নীতি জানার আগে তোমাকে হুইটস্টোন ব্রিজটা কিরকম সেটা জানতে হবে। আচ্ছা, হুইটস্টোন ব্রিজ মানে হচ্ছে কি আমাকে দুইটা রোধ শ্রেণীতে থাকবে এবং তারা একসাথে সমান্তরাল যাবে। কেসটা কিরকম হবে, দুইটা রোধ শ্রেণীতে থাকবে এবং সেই সাথে তারা একসাথে সমান্তরালে থাকবে। যে দুইটা রোধ আলাদা আলাদা শ্রেণীতে এবং একসাথে তারা সমান্তরালে আছে। এখন দেখো আমি যদি এটা ধরি, আমি যদি একটা ধরি PQRS ধরি, বা এই ক্ষেত্রে যদি এটাকে ধরি PQRS, মাঝখান থেকে আমি একটা গ্যালভানোমিটার বসাইলাম, মাঝখান থেকে আমি একটা গ্যালভানোমিটার বসাইছি। ছবিটা কিন্তু এটা দুই রকম ভাবে আসতে পারে, তো তোমাদের বোঝার সুবিধা আমি দুইটা ছবি এখানে ড্র করে রাখছি। তো মাঝখানে একটা গ্যালভানোমিটার দেওয়া আছে, যদি আমার দুই পাশের এই যে রোধের রেশিওগুলো সমান হয়, কি দুই পাশের রোধের রেশিওগুলা সমান হয়, তখনই কি সেটা হুইটস্টোন ব্রিজের নীতি ফলো করবে। এটা নীতিটা মানে হচ্ছে কি মাঝখানে যে একটা গ্যালভানোমিটারের তার আছে সেখান থেকে কোনো তড়িৎ প্রবাহ হবে না। যদি আমার দুই পাশের রোধের রেশিও সমান হয় তাহলে কি আমার মাঝখানে গ্যালভানোমিটার দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। কিন্তু তোমাদেরকে কোশ্চেন আসতে পারে এরকম ভাবে যে লেটস সে তোমাকে তিনটা রোধ দেওয়া আছে, আরেকটা আননোন রোধ দেওয়া আছে, বা আরেকটা ধরো অন্য কোনো রোধ দেওয়া আছে, তোমাকে বললো হচ্ছে যে এই চতুর্থ বাহুর রোধটা বা তৃতীয় বাহুর রোধটা কতটুকু চেঞ্জ করলে তোমার এটা হুইটস্টোন ব্রিজ নীতি ফলো করবে। তাহলে একটা জিনিস মনে রাখো, যদি আমার হচ্ছে আমি একটা মান বসাই দিই এখানে, লেটস সে এখানে আমার পিক এটা 10 আছে, এটা 20 আছে, এটা 30 আছে, এটা হচ্ছে আমার 40 আছে। তাহলে এখন আমাকে বললো হচ্ছে যে এখানে কত করলে মানে চতুর্থ বাহু, এই যে এই বাহুতে চতুর্থ বাহুতে কত ওহম বারে কতটুক রেজিস্ট্যান্স অ্যাড করলে আমার কি হবে, এটা হুইটস্টোন ব্রিজ নীতি ফলো করবে। তাহলে যদি আমি একটু দেখি তাহলে আমি কি লিখতে পারবো, 10/30 ইকুয়ালস টু 20 বাই সে এস আমি যখন আননোন ধরে নিই, আমি এখানে তাহলে এস এর মান কত দেখতেছি 60 আসতেছে। তার মানে দেখো আগে ছিল কত 40, এখন হয়ে গেছে 60। যদি এরকম আমার হচ্ছে বাড়ে, যদি আমার 40 থাকে তা বাড়াইতে হয়, তাহলে রোধ যদি আমি বাড়াই তাহলে সেই ক্ষেত্রে রোধ হচ্ছে শ্রেণীতে অ্যাড করব। যদি আমি রোধ বাড়াইতে হয় কোনো সময় তাহলে সেই ক্ষেত্রে আমি শ্রেণীতে রোধ অ্যাড করব।
আবার যদি এরকম কোনো কেস আসতো তাহলে এখানে 40-এর থেকে কম আসতো, মানে কমে যাইতো, তাহলে সেই কেসে আমার হচ্ছে সমান্তরাল অ্যাড করা লাগবে। তাহলে একটা জিনিস মাথায় রাখো, যখন আমার রোধ বাড়াইতে হবে তখন আমি শ্রেণীতে অ্যাড করবো, মানে তড়িৎ আর যদি কমাইতে হয় তাহলে সেই কেসে হচ্ছে আমি সমান্তরাল অ্যাড করবো। ওকে, তারপরে পেজে যাওয়া যাক। শান্টের ক্ষেত্রে দেখো, শান্টের ক্ষেত্রে তোমরা সবাই হচ্ছে শান্ট বেসিক্যালি কি, শান্ট হচ্ছে তোমার গ্যালভানোমিটারকে বাঁচানোর জন্য আরেকটা রোধ গ্যালভানোমিটারের সমান্তরালে ইউজ করা হয়, যাতে গ্যালভানোমিটার কারেন্টটা ডিভাইড হয়ে যায় এবং গ্যালভানোমিটারটা নষ্ট না হয়। আমি যদি এটার ছবিটা একটু তোমাদের জন্য আঁকি, দেখো একটা গ্যালভানোমিটার আছে, এখানে করলো কি একটা শান্ট ইউজ করে দিল একটা বর্তনীতে, যাতে হচ্ছে কি এখানে আমার যে পরিমাণ তড়িৎ প্রবাহ আসছে সেটা সম্পূর্ণটা গ্যালভানোমিটারে না যায়, কিছুটা হচ্ছে তোমার শান্টের ভিতর চলে যায়, যাতে হচ্ছে কি এই যে গ্যালভানোমিটার সেটা নষ্ট না হয়। আচ্ছা দেখো, এখানে কিন্তু চাইলে এই যে ফর্মুলাগুলো অনেক লিখে রাখছে, এটা কিন্তু কই থেকে আসছে বলো তো? এটা হচ্ছে তোমার কারেন্ট ডিভাইডার রুল থেকে আসছে। এটা কই থেকে আসছে? কারেন্ট ডিভাইডার রুল থেকে। তাহলে আইজি পোস্ট আমি এখানে কি লিখতে পারবো? কারেন্ট ডিভাইডার রুল যদি অ্যাপ্লাই করি আমি এখানে, টোটাল কারেন্ট আই, নিচে কি হবে? জি প্লাস এস, জি এর অপোজিট হচ্ছে কি এস, আর আইএস কি হবে এখানে? জি ডিভাইডেড বাই জি প্লাস এস ইন্টু আই। এমিটারের পাল্লা বৃদ্ধি। এখন দেখা যাচ্ছে যদি আমি কোন একটা সার্কিটে আমার হচ্ছে একটা এমিটার ইউজ করতেছি, এখন হঠাৎ করে যদি এখানে এন গুণ তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা লাগে, কি করা লাগে? সেম ভাবে আমি একটা শান্ট ইউজ করবো এখানে, হঠাৎ করে আমি কি করবো? এন গুণ তড়িৎ প্রবাহ বৃদ্ধি করবো। তাহলে সেই কেসে আমাকে এই ফর্মুলা সবাই মনে করে এস ইকুয়ালস টু আর মাইনাস এন মাইনাস ওয়ান। মানে আমি যদি এন গুণ কারেন্ট বৃদ্ধি করতে চাই তাহলে সেই কেসে আমাকে এমিটারের সাথে সমান্তরালে একটা এই মানের এত গুণ বিশিষ্ট একটা শান্ট দিতে হবে। কি করতে চাই আমি? যদি এমিটারের পাল্লা বৃদ্ধি, মানে এমিটারের সাথে যদি আমি এন গুণ কারেন্ট বৃদ্ধি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে শান্টে আমার কি করতে হবে? আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান মানের একটা এত গুণ একটা শান্ট এখানে আমার ইউজ করতে হবে। আচ্ছা দেখো, শক্তি ও ক্ষমতা, তো এটা বইয়ের প্রথম দিকে থাকলে, এখানে আমি লাস্টের দিকে রাখছি, এটা একটু ফাস্ট কিছুটা আলোচনা করব। দেখো অ্যাকচুয়ালি বিভব থেকে তোমরা এতটুকু এই ফর্মেটটা তো সবাই চিনো, তাই না? ডাব্লিউ ইকুয়ালস টু কিউভি, কি জানো? ডাব্লিউ ইকুয়ালস টু কিউভি, মানে আমার হচ্ছে কি একটা বস্তুকে আমি একটা চার্জকে আমি যদি হচ্ছে কি তড়িৎ ক্ষেত্রে স্থাপন করতে হলে সেই পরিমাণ কি কাছে কি বলা হয়? বিভব বলা হয়। তার মানে ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। আবার ওহমের সূত্র অনুযায়ী আমি কি জানি? ওহমের সূত্র অনুযায়ী জানি হচ্ছে আমার ভি ইকুয়ালস টু আই আর, বা আমি যদি এখানে কিউর ফর্মুলাটা বসাই যে কিউ ইকুয়ালস টু আমি কি জানি? আইটি, মানে চার্জ ইকুয়ালস টু তড়িৎ প্রবাহ ইন্টু সময়, ভিআইটি হয়ে যাচ্ছে। এখন ভি ইকুয়ালস টু তুমি হচ্ছে আই আর বসাও, তাহলে কি হয়ে যাচ্ছে? আই স্কোয়ার আর টি, বা সেই সাথে তুমি হচ্ছে এখন আই এর বদলে হচ্ছে ভি বাই আর বসাও, তাহলে এখানে কি হয়ে যাবে? ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। আচ্ছা, আর ক্ষমতা আমরা পি ইকুয়ালস টু কি জানি? অবভিয়াসলি ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তাহলে সেই ক্ষেত্রে আমি জাস্ট হচ্ছে কি এই তিনটা ফরম্যাটে টি ছাড়া লিখতে পারবো। একটা কি হবে? ভিআই, আরেকটা হবে আই স্কোয়ার আর, আরেকটা হবে ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, তো এইখান থেকে ম্যাথ অনেক বেশি আসে, বিশেষ করে তোমার হচ্ছে এনার্জি কনভার্সনের ম্যাথগুলো, যে বিশেষ করে দেখা যাবে তোমাকে হচ্ছে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তির রূপান্তর বা তাপ শক্তি থেকে তড়িৎ শক্তির রূপান্তরের যে ম্যাথগুলো সেগুলো হচ্ছে এখানে অনেক বেশি আসার সম্ভাবনা থাকে। তো বেসিক্যালি তখন হচ্ছে কি তোমার এম এস ডেল থিটা তাপ শক্তির যে ফর্মুলাটা, এটার সাথে এগুলা যে কোনোটা হচ্ছে কম্পারিজন করে আমাকে ম্যাথ করা লাগতে পারে। তো এখন এই চ্যাপ্টারে কি টপিকগুলো কোনটা, যে টপিকগুলো পড়লে তুমি হচ্ছে সৃজনশীল ভালো করতে পারবে? প্রথম কথা হচ্ছে তোমাকে অনেক বেশি ধরনের সার্কিট সলভ করা লাগবে, যেমন হচ্ছে কোনটাতে বিশেষ করে ভোল্টেজ ডিভাইডার রুল আর কারেন্ট ডিভাইডার রুলটা বেশি, কারেন্ট ডিভাইডার রুলের ম্যাথগুলো বেশি আসে, এবং সেই সাথে তোমার হচ্ছে শান্ট, হুইটস্টোন ব্রিজ এবং হচ্ছে শক্তির ম্যাথগুলো, যে কনভার্সনের ম্যাথগুলো কিংবা ক্ষমতার ম্যাথগুলো, এগুলো তুমি যদি একটু বেশি করে প্র্যাকটিস করো, 21-22-23 সালের বোর্ডে যেই কোয়েশনগুলো আসছে সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তুমি ইনশাল্লাহ তুমি হচ্ছে ভালো একটা প্রিপারেশন নিতে পারবে পরীক্ষার আগে, এবং পরীক্ষার হলে একটু কনফিডেন্ট ভাবে থাকবা যে হ্যাঁ আমি এগুলো প্র্যাকটিস করে আসছি, এখান থেকে ইনশাল্লাহ কোশ্চেন আমি পেয়ে যাচ্ছি এবং আল্লাহর রহমতে আমি পরীক্ষার খাতে ভালো মতো ভাবে লিখতে পারবো। আচ্ছা, অনেকে শুনতেছি হচ্ছে ফিজিক্স ফার্স্ট এক্সামে হচ্ছে নাকি ভয় পেয়ে আসো, তো বিশেষ করে যশোর স্যাররাও যেটা বললো, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ডে, দেখো ফিজিক্স পরীক্ষার ক্ষেত্রে যেটা হয় প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে, যদি কোনো একটা পেপার ইজি কোয়েশ্চেন আসে, মানে প্রথম পত্র যদি ইজি কোয়েশ্চেন আসে, সেকেন্ড পেপারটা একটু টাফ করার চেষ্টা করে, বা ফার্স্ট পেপার হচ্ছে যদি একটু টাফ করে বা হার্ড করে, তাহলে সেকেন্ড পেপারটা ইজি করার চেষ্টা করে, যাতে সবার একটা সামঞ্জস্যপূর্ণ মার্ক থাকে। আর সবাই চেষ্টা করবা ফিজিক্স সেকেন্ডে আগে একটু ভালো করে প্রিপারেশন নিয়ে যাওয়ার, কারণ যাদের হচ্ছে আরও অ্যাডমিশনও ভালো করার চিন্তা ভাবনা আছে তাদের কিন্তু অবভিয়াসলি
এখানে একটা ভালো মার্ক লাগবে, কারণ তোমার হচ্ছে দেখা যাবে বর্তমানে ইঞ্জিনিয়ারিং এক্সামগুলোতে কিন্তু হচ্ছে এগুলো মার্কগুলো একটু ম্যাটার করে। ঠিক আছে, তো নেক্সট চ্যাপ্টার হচ্ছে এখন ইদুল স্যার স্টার্ট করবেন। আচ্ছা, সবাই কমেন্টে যে জানাও যে সবার প্রিপারেশনের কি অবস্থা, আর এটাও জানাও যে হচ্ছে তোমাদের কোন কোন টপিকে সমস্যা, কারণ আগামীকাল কিন্তু আমরা হচ্ছে অবজেক্টিভ এর ক্লাস নিব, যেখানে আমরা মিনিমাম কিছু কিছু অবজেক্টিভ করায় কিন্তু হচ্ছে পুরো তোমাদের অবজেক্টিভের যত সমস্যা সেটা দূর করার চেষ্টা করবো। তো আজকে লাইভের কমেন্ট একটু জানাই দিও আমাদের। ধন্যবাদ দীপকে। আসলে এই 3টা অধ্যায় যেটা করছো সেই 3টা অধ্যায় থেকেই আমার ধারণা 4টা কোশ্চেন আসবে। তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ এবং চলতড়িৎ 4টা কোশ্চেন আসবে। আর বাকি অংশ থেকে অর্থাৎ 7, 8, 9 এবং 10 এই 4টা অধ্যায় থেকে 4টা কোশ্চেন আসবে। এটা হচ্ছে আমার একটা ধারণা, ইতিপূর্বে এরকমই দেখা গেছে। তো যাই হোক, যদি 4টা কোশ্চেন হয়ে থাকে তাহলে তো মোটামুটি প্রায় শেষই। এবং এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ হিসাব যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, এখান থেকে গুরুত্বপূর্ণ হিসাব ক্যালকুলেশন করলে এই যে টপিকসটার কথা যদি আমরা হিসাব করি, তো এর মধ্যেই দেখা যায় যে 95% ওই একটা টপিক্সের উপর ভিত্তি করে আসছে। 95% একটা টপিক্সের উপর ভিত্তি করে আসে, সেটা হলো কোনটা? ব্যতিচার সম্পর্কিত। আর অপবর্তন আসছে মাত্র সামগ্রিকভাবে যদি হিসাব করি 5%, আরও কম হতে পারে। তো আমার যে 9টা বোর্ডেরই তোমার এই কোশ্চেনটাই আসবে, অর্থাৎ ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা, এই যে পরীক্ষা, এইটাই একটা টপিক্সে তোমরা ভালো করে পড়বা এবং একটা টপিক্স থেকে তোমাদের কোশ্চেন আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ হওয়ার কিছু নাই। তাড়িৎচুম্বক তরঙ্গ এটা মেইনলি অবজেক্টিভের জন্য এসে থাকে। অবজেক্টিভের জন্য এটা তেমন কোনো ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। এই যে দেখো, তড়িৎচুম্বকীয় তরঙ্গের শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে চলার ক্ষেত্রে বেগ হলো সি = 1/ε0 μ0। আর এটা হলো ε0, তোমরা মান জানো যে 8.854 × 10⁻12 আছে। μ0 হলো দুইটার অনুপাত, যেটা বলা হয় তড়িৎচুম্বকীয় রাশি আর স্থির তড়িতের অনুপাত, এর একটা মান আছে। এই দুটা মান যদি আমরা বসাই তাহলেই নির্দিষ্ট মান পেয়ে যাব। পয়েন্টিং ভেক্টর, এটাও হলো মেনলি অবজেক্টিভের জন্য আসবে, সৃজনশীলে আসার কোনো সুযোগ নাই। দশা পার্থক্য, এটা গ নম্বর কোশ্চেন অনেক সময় আসে, কি দশা পার্থক্য সমান সমান 2π/λ, এক্সটা হলো পথ পার্থক্য, এটা হলো পথের পার্থক্য, পথ পার্থক্য। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলবো দশা পার্থক্য সমান সমান 2π/λ পথ পার্থক্য। তার মানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। যদি দশা পার্থক্য দেওয়া থাকে তাহলে পথ পার্থক্য বের করতে হবে, আর যদি পথ পার্থক্য দেওয়া থাকে তাহলে দশা পার্থক্যের মান কত সেটা এখান থেকে বের করতে হবে। এই হলো বিষয়। এটা হচ্ছে গ নম্বর কোশ্চেনের জন্য এবং অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো দেখো, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় যেটা বলছিলাম, সেটা হলো ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার ক্ষেত্রে যদি ডোরা ব্যবধান নির্ণয় করতে বলে তাহলে সূত্র কি? ∇x = λd/a। ডোরার প্রস্থ যদি বলা হয় λd/2a, তার মানে এটাকে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলেই এটা আসবে। আর আরেকটা বিষয়টা একটু আমরা যদি এইভাবে না লিখে একটু সুন্দর করে লিখি তাহলে কি হবে? xn = n λd/a। মানে n-তম উজ্জ্বল বিন্দুর দেখার জন্য, তার মানে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব দেখার জন্য যে সূত্রটা ব্যবহার করা হবে সেই সূত্রটা হলো xn। তাহলে xn = n λd/a। ঠিক আছে, আর যদি n-তম অন্ধকার অংশের জন্য বলা হয় তাহলে এখান থেকে কি হবে? এখান থেকে সূত্রটা আমরা যেটা লিখব সেটা হলো xn = 2n-1 আর কি λd 2n-1, xn = 2n-1 2n-1/2 λd/a 2 λd/a। এই তো মানে কথার অর্থটা হচ্ছে 2n-1/2 2n-1/2 আর হলো n λd/a n λd। আবার n কেন এখানে? এখানে n একটা মানে বিশেষ 2n-1/2 λd/a, এটা হওয়ার কথা। আচ্ছা, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হলো
যে এক্স এন ডেল এক্স, যেটা আমরা সহজে বলি ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা ডি। আর এটাকে যদি আমরা লিখি, দেখো 2 দ্বারা গুণ করে 2 দ্বারা ভাগ করে ঘটনা একই দাঁড়াবে। মূলত গঠনমূলক ব্যতিচারের যে শর্ত, সেই শর্তটা হলো এক্স এন ডেল এক্স ইকুয়াল টু এল ল্যামডা। আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে যেটা আসবে সেটা হলো দুইটি অংশের পথ পার্থক্য 2n + 1 ল্যামডা ডি ডিভাইডেড বাই। তো জাস্ট এই সবগুলা সূত্রই তোমাদের বইতেও আছে, সেই সূত্রগুলা তোমরা যদি ব্যাখ্যা করো তাহলে মনে হয় তোমরা পেরে যাবা। আর একক চিরের জন্য তাহলে আমরা বলছি এই যে 4টা সূত্র বা 5টা সূত্র, এই 5টা সূত্রই যদি সুন্দরভাবে আয়ত্ত করে এই টাইপের ম্যাথগুলো যদি করো, এই টাইপের ম্যাথ বলতে যেটা বোঝানো হয় সবগুলো দেখবে এই অংশের মধ্যেই আছে। এখানে এই যে এই অংশের মধ্যে, এই অংশগুলোর মধ্যেই সবগুলো ম্যাথই আছে। তো এই অংশগুলো যদি তোমরা ব্যাখ্যা করো তাহলে আমার মনে হয় সবগুলি এর মধ্যে থেকে চলে আসবে। ঠিক আছে? তো এই হলো বিষয়। এবার আসো যে একক চিরের অপবর্তনের জন্য যদি আমরা দেখি, তাহলে একক চিরের অপবর্তনের জন্য সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা, এন হলো কততম অংশ সেটা বোঝানো হয়। তাহলে এইটার অর্থ একই, 2 দ্বারা গুণ করে 2 দ্বারা ভাগ করা হয়েছে, এই হলো বিষয়। আর চরম অপবর্তনের যে শর্ত সেটা হলো এ সাইন থিটা ইকুয়াল, এখানে যেমন এন ল্যামডা বলা হয়েছে, এখানে হলো 2n + 1 ল্যামডা বাই 2। তো এটা একটা বিষয়। আর যদি খুবই দুর্ভাগ্যজনক অবস্থা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কারো কারো গ্রেটিং ধ্রুবকের এটা অংশ আসতে পারে। আর গ্রেটিং ধ্রুবকের সূত্র হলো ডি সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা। তোমরা এখানে বুঝতে পারতেছো ডি ইকুয়াল টু এ প্লাস বি। আর এ প্লাস বি মানে কি, একটা চির থেকে আরেকটা চিরের শুরু পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা একটা চিরের যদি শুরু এখান থেকে এই পর্যন্ত অংশ যদি বলি এখান থেকে এই পর্যন্ত, তাহলে এই অংশটা যদি চির হয় এ, তাহলে এই অংশের মান যদি এ হয়, এই অংশের মান যদি বি হয়, তাহলে দেখো একটা চিরের শুরু থেকে আর একটা চিরের শুরু পর্যন্ত যে দূরত্ব, তো এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে দূরত্ব, তাহলে এখান থেকে হলো এ, এখানে বি, আর এই দুটার যোগফল যেটা সেটাই হবে ডি। আর ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। আর যদি অবমের শর্ত হয় তার ডি সাইন থিটা ইকুয়াল টু 2n + 1, আর এখান থেকে হলো ল্যামডা বাই 2, মানে 2n + 1/2 ইন্টু ল্যামডা। এই হলো বিষয়। তো যাই হোক, এটা আসলে আমি বারবার বলছি, সেটা হলো এইখানে বোঝার মতো তেমন কোনো কিছু নাই, খুবই সহজ একটা চ্যাপ্টার। এই সহজ চ্যাপ্টারটা সূত্রও কম আছে। সবার আগে মোটামুটি ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষা তোমাদের আসবে এবং এই চ্যাপ্টারটা অ্যান্সার করার চেষ্টা করবা, যাতে আমরা সহজেই এটার ব্যাখ্যা করতে পারি। তো ঠিক আছে, এটা খুবই ছোট চ্যাপ্টার ছিল, যার কারণে খুব তাড়াতাড়ি শেষ, পরবর্তী সময়ও খুব বেশি নেব না আমরা, তোমাদের পড়াশোনা আছে। তো সবচেয়ে বড় কথা সেটা হলো যে প্রত্যেকটা অধ্যায়ের সূত্রগুলা বারবার করে তোমরা লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবা মোটামুটি সবগুলি অংশেরই সমাধান হয়ে যাবে আশা করতেছি। তো যাই হোক, বাকি চ্যাপ্টারগুলো আছে দীপ স্যার তোমাদের শেষ করবে। কালকে আমরা যেটা করব সেটা হলো অবজেক্টিভ প্রশ্নের সমাধান। প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু কিছু অবজেক্টিভ আমরা করব, যাতে সবগুলি অংশে তোমাদের জন্য সমাধান হয়ে যায়। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার। এটা শেষ করে কি অবস্থা সবাই? ক্লাস 2 টাইম বেড়ে গেছে, কারণ আমি একটা কথা বলি যে 1 2 3 এই যে চ্যাপ্টারগুলো প্রথমে আমরা দেখাইলাম 1 2 3, এখান থেকে আমরা আশা করতে পারি প্রত্যেকটা বোর্ডে 4টা সিকিউ আসবে। এই 3টা চ্যাপ্টারের মধ্যে থেকে 4টা সিকিউ আসবে, মানে 1 2 অথবা 3 যে কোনো একটা চ্যাপ্টার। আরও যদি প্রিসাইজলি বলি 1 2, আবার এখান থেকে 8, এই 3টা চ্যাপ্টার থেকেও তোমার মোর দেন 1 সৃজনশীল আসার কথা। যেহেতু তোমার হচ্ছে শর্ট সিলেবাসের কারণে 7টা চ্যাপ্টার হয়ে আছে, 7টা চ্যাপ্টার থেকে 8টা সৃজনশীল আসবে, অর্থাৎ একটা চ্যাপ্টার থেকে তোমার 2টা সৃজনশীল আসবে। সেটার জন্য ইম্পর্টেন্ট আমি যদি বলি 1 2 আর 8। তো এখন দেখো 8 নম্বর চ্যাপ্টার আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এখানে না তোমাদের পুরাটা নাই, কারণ তোমাদের সিলেবাস অনুযায়ী এখানে অনেক টপিকই বাদ দেওয়া হয়েছে। তো কিছু কিছু টপিক আছে যেটা যদি তুমি ধরে পড়ো এখান থেকে শেষ হয়ে যাবে। তো আমরা শর্টলি একটু দেখি কি কি আছে এখানে। তো প্রথমে দেখো, আপেক্ষিকতার জন্য দৈর্ঘ্য সংকোচন L = L0 √1 - v²/c²। কাল দীর্ঘায়ন T = কি T0 √1 - v²/c²। এবং ভর বৃদ্ধি এটা হচ্ছে কি m = m0 √1 - v²/c²। এখন একটা জিনিস দেখো, কোন কেসে কোনটা কি হবে এই জিনিসটা সবাই অনেক একটু মিস করে। দেখো L0 m0 আর T0 এরা হচ্ছে স্থির পর্যবেক্ষক, এরা হচ্ছে কি স্থির পর্যবেক্ষক, এরা হচ্ছে স্থির পর্যবেক্ষক। আর এল এম এবং হচ্ছে টি এরা হচ্ছে গতিশীল পর্যবেক্ষক।
দেখো এই চ্যাপ্টার পড়ানোকে তোমরা সবাই জানো যে নিউটনের যে আপেক্ষিকতার যে ধর্ম আমরা জানি সেটা কি এখানে এসে আইনস্টাইন একদম চুরমার করে দিয়েছে, কারণ কি কোনো বস্তু আপেক্ষিক না সেটা রেসপেক্টে এই পুরো চ্যাপ্টার সাজানো। তার মানে হচ্ছে কি যেই জিনিসগুলোকে আমি স্থির হিসেবে জানতাম, ভর, দৈর্ঘ্য, সময়, এরা কেউ কি স্থির থাকবে না, পরিবর্তনশীল হবে, এবং কি পরিবর্তনশীল হবে বা কি পরিবর্তন হবে সেটা একটু আমরা দেখি। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, তার মানে দেখো যে আমরা যদি একটু প্রথমে এই দিকে যাই, দৈর্ঘ্য সংকোচন মানে দৈর্ঘ্য হলে কি হবে, কমে যাবে, ছোট হয়ে যাবে, দৈর্ঘ্য হলে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কি কি ম্যাথ আসতে পারে, একটা হয়তো লিনিয়ার টাইপের ম্যাথ আসতে পারে, একক মানে একটা নির্দিষ্ট দিকে পথে এসে যাচ্ছে, তাহলে এটা কতটুকু বাড়ছে কমছে বা হাইট কতটুকু বাড়ছে কমছে, এই টাইপের ম্যাথ আসতে পারে। এবং মাঝে মাঝে এটা 2 ডাইমেনশনালি কিছু ম্যাথ দিতে পারে। যেমন আমি তোমাদেরকে দুইটা অপশন বলি, একটা ধরো হচ্ছে বৃত্তাকার পথ, আর একটা ধরো হচ্ছে তোমার এরকম বর্গাকার বা আয়তাকার পথ। এখন তোমাকে যদি বলো বৃত্তাকার পথের ব্যাস বরাবর যদি কোনো একটা গতিশীল পর্যবেক্ষক আছে, কি কোনো একটা বৃত্তাকার মাঠের একদম ব্যাস বরাবর কোনো একটা গতিশীল পর্যবেক্ষক আছে, ওর সাপেক্ষে কি তখন মাঠটা কিরকম আকার দেখতে লাগবে। দেখো এখানে কি হবে, ও যেহেতু একটা মুভমেন্ট আছে, একটা গতিশীল অবস্থায় আছে, মানে আলোর কাছাকাছি বেগে আছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি তার দৈর্ঘ্য সংকোচন হবে, তার রেসপেক্টে এই পোর্শনের দৈর্ঘ্যটা কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। তাহলে সে তখন হচ্ছে মাঠটাকে একটু উপবৃত্তাকারের মতো দেখবে, সে মাঠটাকে কি দেখবে, একটু উপবৃত্তাকার, মানে এইখান থেকে একটু কি হয়ে যাবে, চেপে যাবে। আবার ধরো হচ্ছে কোনো একটা অবজেক্ট এরকম কর্ণ বরাবর যাচ্ছে, গতিশীল বস্তু মানে আলোর কাছাকাছি বেগ নিয়ে, তাহলে সেই কেসে কি হবে, তার কর্ণের এই পাশে এবং এই পাশ বরাবর লেন্থ কমে যাবে। অর্থাৎ সেটা দেখতে বর্গ হলে সেটা রম্বসের মতো হয়ে যাবে, তার কাছে এটা রম্বস লাগবে, এবং যদি সেটা আয়তক্ষেত্র হয় তাহলে সেটা তার জন্য সামান্তরিক দেখাবে। ঠিক আছে, তো এরকম টাইপের 2D ইয়ারও ম্যাথ আসতে পারে, কিন্তু সম্ভাবনা কম, জানাই রাখলাম, তোমরা একটা আইডিয়া জেনারেট করতে পারো এগুলো নিয়ে। তারপরে সময়ের কাল দীর্ঘায়নের ক্ষেত্রে কি কি, অবভিয়াসলি যমজের ম্যাথ, যমজ। আচ্ছা, লাইভে কোনো যমজ কেউ আসো নাকি? হ্যাঁ, তো যারা যমজ তাদের বেসিক্যালি হয় কি, তাদের জন্মের যে আহ, সময়টা সেটা হচ্ছে কি 1 মিনিট 2 মিনিট 5 মিনিট এরকম একটা নির্দিষ্ট ডিফারেন্সে থাকে। কিন্তু দেখা গেছে যদি আমি কাউকে হচ্ছে এরকম পৃথিবী থেকে বাইরে পাঠাই আবার নিয়ে আসি, এরকম ম্যাথগুলো থাকে। তো তোমাদের মতো যদি কোনো একটা যমজরে ধরে এরকম ভাবে বাইরে পাঠানো যায়, দেখবা হচ্ছে কি পৃথিবীর রেসপেক্টে 2-3 মিনিটের ডিফারেন্স থাকলেও সে যখন অনেক সময় পর চলে আসবে, দেখবা যে একজন বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে। ঠিক আছে, তো কোনো যমজ থাকলে একটু দেখি কমেন্ট বক্সে, মানে জানা মনে হয় না নাই, পাচ্ছি না কাউরে। সাউন্ড ঠিক আছে? সাউন্ড কি ঠিক আছে বাচ্চারা? ওকে, ঠিক আছে। আচ্ছা, তো যমজের ম্যাথগুলো অনেক আসে সময়ের ক্ষেত্রে, যে বয়সের ডিফারেন্সেরটা, যে একজন হচ্ছে বাইরে গেল আবার ফেরত আসলো, তাহলে দুজনের বয়সের কতটুকু পার্থক্য হয়েছে, এটা ম্যাথগুলো এখান থেকে আসে কাল দীর্ঘায়নের ক্ষেত্রে। তারপরে ভর বৃদ্ধির ক্ষেত্রে ভরেরটা সরাসরি থেকে ভরের ইউজটা বেশি আসে। যেমন দুইটা কেজের ইউজ আছে, একটা হচ্ছে এনার্জিতে আর একটা হচ্ছে ঘনত্বতে। মাঝে মধ্যে আমাকে ঘনত্বটা দিবে, ঘনত্ব ইকুয়ালসটা আমি রো ইকুয়ালস কি জানি বলো তো, এমভি। তাহলে আমাকে যদি এখন ঘনত্বের পরিবর্তন বলে, তার মানে কি এখানে আমার এমও চেঞ্জ হবে, এম কি হবে, চেঞ্জ হবে, কারণ আগে ছিল এম নট, পরে হয়ে গেছে এম, তাহলে এখানে একটা চেঞ্জ আসবে। এবং ভি এর দিকে যদি তাকাই, ভি কি আয়তন বোঝায়, এবং আয়তনে কি যে কোনো এক দিক বরাবর যায়। লেটসে যদি একটা যদি তোমার হচ্ছে আয়তাকার বস্তু হয়, একটা আয়তাকার বস্তুর যে কোনো একদিক বরাবর চেঞ্জ হলে সেই জিনিসটা চেঞ্জ হবে। লেটসে আয়তাকার বস্তুর ক্ষেত্রে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, যদি আমরা উচ্চতা দিক বরাবর যাই তাহলে ওর চেঞ্জেস কতটুকু আসবে সেটা বসবে। কিংবা যদি আমার এখন হচ্ছে একটা শেপ হয়, সিলিন্ডার শেপ, এবং সিলিন্ডার শেপে যদি বলে আমার বরাবর যাচ্ছে, লেন্থ বরাবর যাচ্ছে, তাই আমার পাই স্কয়ার, তাহলে এখানে চেঞ্জ আসবে। তার মানে তখন ঘনত্ব মাঝে মধ্যে তোমার ঘনত্বের কিছু ম্যাথ দিবে, যেখানে আমাকে দেখা যাবে হচ্ছে কি যে আমার ভরও চেঞ্জ করে কতটুকু হচ্ছে সেটা বসাইতে হবে, এবং সেই সাথে আয়তন এখানে কতটুকু চেঞ্জ হচ্ছে সেটাও ক্যালকুলেট করে বসে আমাকে ম্যাথগুলো সলভ করতে হবে। আমি মোস্ট প্রবাবলি যতটুকু মনে একটা বোর্ড কোয়েশ্চেন প্লাস হচ্ছে একটা অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভ করে আমাদের এফটি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে ওইটা বের করে দেখতে পারো। কারো যদি লাগে আমি হচ্ছে কমেন্টে একটু আমাকে মেনশন করে রেখো, আমি হচ্ছে এটা দিয়ে রাখবো ইউটিউবের লিঙ্কটা। আচ্ছা দেখো, এখন যেমন বলছিলাম হচ্ছে শক্তির কেসে এটার তোমার ইম্পর্টেন্স আছে। যেমন বেসিক্যালি যদি তোমাকে গতি শক্তির ম্যাথগুলো করতে দেবে, তখন হচ্ছে আমাকে এই এমটা ডাইরেক্টলি দেওয়া থাকবে না, তখন হচ্ছে আমাকে বের করতে হবে যে এম ইকুয়ালস টু কি হবে, এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইকুয়ালস টু এমন করে আমার কিছু কিছু ম্যাথ চাইলে
করা লাগতে পারে। ফোটনের শক্তি এটা বেসিক্যালি হচ্ছে ইকুয়ালস টু এইচ মিউ, মিউ মানে হচ্ছে এখানে কম্পাঙ্ক বোঝাচ্ছে। তার মানে যদি কোনো একটা কণা ফোটন এরকম ভাবে যদি মুভ করে, তার মানে কয়েকটা কম্পাঙ্ক থাকবে, তো এখানে হচ্ছে মিউ দিয়ে প্রকাশ করছে। যে কম্পাঙ্ক থাকবে ওইটার সাথে হচ্ছে এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, সেটা গুণ করলে কি আমি তার শক্তি, ফোটনের শক্তি পেয়ে যাব। আবার যদি আমাকে কম্পাঙ্ক ডাইরেক্টলি দেওয়া না থাকে, ফোটনের বেগটা কি হবে, আলোর বেগের সমান হবে সীমা, কারণ ফোটন হচ্ছে আলোক নাই। তো সেখানে আমি কি লিখতে পারবো, সি বাই মানে সি বাই ল্যামডা মানে বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, আলোক তড়িৎ চমকন বা ফটো ইলেকট্রিক ইফেক্ট, এটা হচ্ছে কি ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো ইলেকট্রিক ইফেক্টটা সবাই আই থিঙ্ক জানো। ফটো ইলেকট্রিক ইফেক্টটা কি, কোনো একটা ধাতব পৃষ্ঠ থেকে আমি যদি হচ্ছে ফোটন দিয়ে এখানে আঘাত করি, তার মানে এখান থেকে একটা ইলেকট্রন যে বের হয়ে নির্গত হবে, নির্গত হইতে গেলে যে পরিমাণ শক্তির কনভারসেশনটা হচ্ছে, সেটা হচ্ছে কি আমার এখানে আলো তড়িৎ সমীকরণ বা ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। দেখো তাহলে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণের ফর্মুলাটা কি জানি, হাফ এম ভি এম স্কোয়ার প্লাস এইচ মিউ মাইনাস ডাব্লিউ নট। ডাব্লিউ নটকে বলা হয় কার্যাপেক্ষ। তাহলে এখানে তোমার হচ্ছে কি দুইটা জিনিস ঘটতেছে। আমাকে দেখো যে ফোটনটা আসতেছে সেটা হচ্ছে কি একটা ভি বেগ নিয়ে আসতেছে, তাই না? এবং সে যখন এখানে আসবে, তাকে হচ্ছে কি এখান থেকে একটা ইলেকট্রনকে বের করতে হবে। বের করার জন্য যে একটা মিনিমাম একটা এনার্জি দিতে হয়, কি হয়, মিনিমাম যে এনার্জিটা প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে এখানে কার্যাপেক্ষক ডাব্লিউ নট। এবং সে যখন বের হবে, সে তখন কি সেম একটা এনার্জি নিয়ে বের হবে, সেই এনার্জিটা হচ্ছে এইচ এফ। তার মানে ওখানে হাফ এম ভি স্কোয়ার এনার্জি নিয়ে যে শক্তিটা ফোটনটা আসলো, সেখানে এখানে কাজ করতেছে ওকে বের করতে। তারপর হচ্ছে বের করার পর কি সে ওকে আরেকটা ভেলোসিটি এনার্জি দেবে, যেটা দিয়ে সে হচ্ছে বাহিরে বের হয়ে যাবে। তো হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু কি হবে এখানে, এইচ মিউ মাইনাস ডাব্লিউ নট মানে কার্যাপেক্ষক। ঠিক আছে, তো কার্যাপেক্ষক হবে এখানে, কার্যাপেক্ষক ইকুয়ালস টু ডাব্লিউ নট বা এখানে এইচ এফ নট। এইচ এফ নটকে বলা হয় তোমার মিনিমাম যেই কম্পাঙ্ক দিয়ে এটা বের হবে, বা এই এফ নটের বদলে তুমি সি বাই ল্যামডা নটও ইউজ করতে পারো। তো এটা তোমার হচ্ছে সৃজনশীলে ঘ বা গ এর জন্য ইম্পর্টেন্ট, মাথায় রাখতে পারো। নেক্সট, ডি ব্রগলির মতবাদ। ডি ব্রগলির সূত্র সবাই জানো। এখানে কি বলছে, তোমার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বস্তুর ভরবেগের একটা সম্পর্ক দাঁড় করেছে বিজ্ঞানী ডি ব্রগলি, যেটা হচ্ছে কি ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি। আচ্ছা, কম্পটন ইফেক্ট বা কম্পটন ক্রিয়া। কম্পটন ইফেক্টটা বেসিক্যালি কি ছিল, একটা স্থির প্রোটন আছে, তো এখান থেকে হচ্ছে কি একজন আরেকটা আসে ওকে ধাক্কা মারবে, ধাক্কা মেয়েটা কি ওই দিকে যাবে, আরেকজন হচ্ছে এদিকে যাবে। এখান থেকে একটা কোণে চাপবে, সেটা হচ্ছে কি সাই ছিল, আর এটা লেটস হচ্ছে থিটা ধরো। তার মানে কি কম্পটন ইফেক্ট করে ফোটনের যে নতুন তরঙ্গ দৈর্ঘ্যটা হবে, সেটা হচ্ছে কি ল্যামডা বার ইকুয়ালস টু এইচ বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস থিটা প্লাস ল্যামডা নট। বা এটার অ্যাকচুয়াল ফর্মুলাটা বই যেটা ছিল সেটা কি ছিল, ল্যামডা নট মাইনাস ল্যামডা ইকুয়ালস টু এইচ এম নট সি 1 মাইনাস কস থিটা। আচ্ছা, আর কম্পটনের যে তরঙ্গ দৈর্ঘ্যটা, এটা বেসিক্যালি হচ্ছে মাঝে মধ্যে যদি আমাকে এটা না দেওয়া থাকে, তাহলে আমি চাইলে এটা তোমার ডি ব্রগলির যে তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলাটা, সেটা দিয়েও বের করতে পারবো। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সবাই নর্মালি জানো। আমি কি কোনো একটা কণার একই সাথে হচ্ছে কি অবস্থান কিংবা একই সাথে তার অবস্থা দুইটা একই সাথে জানতে পারবো না। ঠিক আছে, দুইটা বস্তুর অবস্থান অবস্থা একই সাথে জানতে পারবো না। এখন এই চ্যাপ্টারে যদি কথা বলি, এই চ্যাপ্টার থেকে আমার ইম্পর্টেন্ট প্রশ্ন যদি তিনটা তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে ওই যে দৈর্ঘ্য, সময় এবং এম মানে ভরের ওই কনসেপ্টের ম্যাথ, ওই কনসেপ্ট থেকে তোমার বেশিরভাগ ক্ষেত্রে সৃজনশীল আসে। ওইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পোর্শন। আর তারপর হচ্ছে ইম্পর্টেন্ট দুইটা পার্ট, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট আর কম্পটন ক্রিয়া। এই তিনটা টপিক পড়লে মোটামুটি হচ্ছে এখান থেকে একটা সৃজনশীল তোমরা মাস পাচ্ছ, এটা তো জানি। বাট এই চ্যাপ্টার থেকে কিছু কিছু সময় দুইটা মানে ডাবল সৃজনশীল আসারও সম্ভাবনা থাকে। ঠিক আছে, এই তিনটা টপিক একটু ভালো করে দেখা যায়, এটার ফর্মুলা দিয়ে ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও। আই থিঙ্ক তুমি একটা অ্যান্সার করতে পারবে। আচ্ছা, তারপরে চ্যাপ্টার 9 দেখো, পরমাণুর মডেল ও নিউক্লিয় পদার্থবিজ্ঞান। দেখো কোন কোন টপিক থেকে তোমার গ আর ঘ এর কোয়েশ্চেন আসছিল একটু আমরা আলোচনা করি। পরমাণুর বিভিন্ন মডেল সম্পর্কিত, এটা দেখা গেছে রিসেন্টলি কম আসছে, রিসেন্টলি খালি 22 সালের বোর্ডে আসছে, এর আগে বেশ কয়েকবার আসছিল। আচ্ছা, পরমাণুর মডেল তো অনেকগুলো সম্পর্কে জানো, তাই না? তোমার রাদারফোর্ড বোর্ড, তার আগেও কিছু পরমাণু মডেল ছিল, তাই না? এবং বোর্ডের পরও কিছু কিছু পরমাণু মডেল আসছে, ভেক্টর পরমাণু মডেল আসছে, বা সমারফিল্ডের পরমাণু মডেল আসছে।
তো ওইগুলো নিয়ে তোমাদের এখানে বেশি কিছু আলোচনা করা নাই, মানে এখান থেকে তোমার অতটা বেশি আসে না। তোমাদের যদি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলি এখানে আসার জন্য, তেজস্ক্রিয়তা এবং তেজস্ক্রিয় ক্ষয় থেকে এখানে প্রায় তোমার কোশ্চেন এখান থেকেই আসে। এবং সেই ছাড়া কিছুটা ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এখান থেকে দেখবো মাঝে মাঝে কোশ্চেন আসবে, কিন্তু উপরে দুইটা পরমাণু মডেল কিংবা নিউক্লিয় বিজ্ঞান থেকে কোশ্চেন একটু কম আসে। দেখা যাবে যে নিউক্লিয় বিজ্ঞানের দিকে তাকো, লাস্ট তোমার 2018-17 এইসব বোর্ডে কোশ্চেন আসছিল। ঠিক আছে, আচ্ছা চলো একটু আলোচনা করা যাক এখানে কি কি আছে। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ Rn equals to n স্কয়ার h স্কয়ার এক্সেলন নট ডিভাইডেড বাই m e স্কয়ার ইকুয়ালস টু n স্কয়ার ইনটু r1। আচ্ছা, এখানে r1 টা বেসিক্যালি কি? r1 টা বেসিক্যালি হচ্ছে এখানে n স্কয়ার বাদ দিয়ে বাকি যারা আছে তাদের ক্যালকুলেশনটা। কারণ কি? কারণ হচ্ছে h প্ল্যাঙ্কের ধ্রুবক কনস্ট্যান্ট, এক্সেলন নট কনস্ট্যান্ট, ই পাই এটাও কনস্ট্যান্ট, m ইলেকট্রনের ভর কনস্ট্যান্ট, ইলেকট্রনের চার্জ ই স্কয়ার এটাও হচ্ছে কি কনস্ট্যান্ট। তো সবগুলো কনস্ট্যান্ট যখন হিসাব করবো তখন r1 এর একটা মান পাওয়া যাবে। r1 এর মানটা কি একটু বলো তো আমাকে? 0.53 অ্যাংস্ট্রম, তাই না? কি হবে? 0.53 অ্যাংস্ট্রম বা 0.53 ইন্টু 10⁻⁻10 মিটার। ঠিক আছে, আচ্ছা তাহলে এই মানটা যদি আমি একটু মুখস্থ রাখতে পারি, এটা বেসিক্যালি অবজেক্টিভ পরিমাণ বেশি লাগবে। তারপর আমি এখানে দেখবো n হচ্ছে কক্ষপথ সংখ্যা। আমার হাইড্রোজেন কক্ষপথ সংখ্যা সেটা কি হচ্ছে? প্রথম কক্ষপথ আছে না, দ্বিতীয় কক্ষপথ আছে না, চতুর্থ কক্ষপথ আছে, সেটা দেখে জাস্ট n এর মান বসাই। দ্বিতীয়ত হলে আমি এখানে 2 বসাই দেবো, মানে 4r হয়ে যাবে। 3 নম্বর কক্ষপথ হলে 3 স্কয়ার হয়ে যাবে। দ্যাটস ইট। আচ্ছা, তারপর হচ্ছে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের শক্তি। এখানেও সেম ভাবে দেখো, এই যে n স্কয়ারকে তুমি যদি বাদ দাও, বাকি যে টার্মগুলো আছে এরা সবাই হচ্ছে কনস্ট্যান্ট। ইলেকট্রনের ভর কনস্ট্যান্ট, ইলেকট্রনের চার্জ কনস্ট্যান্ট, তারপর হচ্ছে কি এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক কনস্ট্যান্ট, এক্সাইলন নট এটাও কনস্ট্যান্ট। তাহলে এখানে আমি দেখতেছি কি হয়ে যাচ্ছে 1/n স্কয়ার ইন্টু E1। E1 এর মানটা কত একটু সবাই যারা মনে রাখতে পারো, E1 এর মান হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট বা 2.18 ইন্টু 10⁻18 জুল। ঠিক আছে, কি হবে? একটু একটা -10 জুল। ওকে, তাহলে এখানে তো আমি হচ্ছে বেসিক্যালি আমি এটা ইউজ করতে পারবো, কারণ যেহেতু আমার হচ্ছে সব এসআই মেথডে ম্যাথ করা থাকবে, তাহলে আমি এখানে এটা ইউজ করে এটা করতে পারবো। আমার এই দুইটা থেকে সৃজনশীলে ম্যাথ আসার চান্স কম, কিন্তু অবজেক্টিভে আসতে পারে, এটা একটু মাথায় রাখতে পারো। আচ্ছা, তেজস্ক্রিয় পদার্থের ভাঙনের হার, অক্ষত পরমাণু সংখ্যা। তো এটাই হচ্ছে এই চ্যাপ্টারের হট টপিক। ঠিক আছে, এটাই চ্যাপ্টারের হট টপিক। মানে এই ফর্মুলাগুলো তুমি যদি ভালো মতো ইউজ করতে পারো, তাহলে তুমি মোটামুটি সৃজনশীলগুলো ক্যাচ করতে পারো। কারণ এই টপিক থেকে তোমার মানে এই চ্যাপ্টারের এই টপিকটা থেকে দেখবো সব থেকে বেশি সৃজনশীল আসে। তো তেজস্ক্রিয় পদার্থের ভাঙার হার বেসিক্যালি, আর তার আগে একটা জিনিস মনে রাখতে পারো, তেজস্ক্রিয় যে বিক্রিয়াটা এটা বেসিক্যালি হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া। কত ক্রম বিক্রিয়া? প্রথম ক্রম বিক্রিয়া কেমিস্ট্রিতে আছে। আচ্ছা, যেহেতু এখানে ভাঙবে তাহলে রেট অফ কনস্ট্যান্ট ভাঙতেছে যেহেতু, তো আমার ভাঙনের রেট আমি বেসিক্যালি কি জানতাম? dn/dt প্রপোর্শনাল টু কি -n, যেহেতু কমে যাচ্ছে। গ্রাফটা কিরকম ছিল? আমি যদি n আর t এর গ্রাফটা দেখি, অনেকটা দেখবো কি এরকম ভাবে হচ্ছে কি কমে যাচ্ছিল। ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটাকে আমি বলতে পারতাম n নট, ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমি কি বলতে পারতাম? n নট বলতে পারতাম। ঠিক আছে, তো কিন্তু এটা কখনো শেষ হবে না, চলতে থাকবে। আচ্ছা, তো এইখান থেকে আমি ক্যালকুলেশন করে আমি অক্ষত পরমাণুর সংখ্যা বের করতে পারতাম। n equals to n নট e⁻⁻λt। এখন একটা জিনিস দেখো, এখানে মাঝে মাঝে পরমাণুর সংখ্যা না বলে পরমাণুর ভরও দেওয়া থাকতে পারে। তো যদি ভর দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারো, m ইন্টু m নট, মানে আদি অবস্থায় ভর e⁻⁻λt, এটা চাইলে ইউজ করতে পারো। আচ্ছা, তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু। এখন অর্ধের কনসেপ্টটা বোঝো। এটা যেহেতু কি প্রথম কোনো বিক্রিয়া, এবং একটা জিনিস মাথায় রাখবে, এই বিক্রিয়াটা কখনো শেষ হবে না। লেটস সে তুমি যদি একটা একটা নিউক্লিয়ার বোমা ফালাইছো কোথাও, সেখানে হচ্ছে 1000 কেজি বোমা ছিল, তাহলে একটা নির্দিষ্ট সময় পর কি সে তার অ্যামাউন্টটা কি 500 হয়ে যাবে। এটা অর্ধের কনসেপ্ট অনুযায়ী 500 হইলো, 500কে অর্ধেক করলে কত হবে? 225 হবে। 225কে তুমি যদি 250 হবে, 250কে অর্ধেক করে কত হবে? 125 হবে। 125কে তুমি যদি অর্ধেক করো তাহলে কত হবে? 62.5 হবে। 62কে তুমি অর্ধেক করো 31.25 হবে, তাই না? বা 31.25কে তুমি ডিভাইড করো তাহলে কত হবে? 15.775 হবে। ঠিক আছে, তাহলে এরকম করে যদি তুমি যত ভাঙতে থাকবে তার তত কি হবে?
এটার মান কমতে থাকবে, কিন্তু একটা সময় কখনো গিয়ে সে একদম জিরো হয়ে যাবে না। তার মানে তোমার এই বিক্রিয়াটা অলওয়েজ চলতে থাকবে। তা এই জন্য তুমি যদি দেখো যে তোমার জাপানে তোমার হিরোশিমা নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফালানো হয়েছিল, এবং ওইটার রিয়াকশন কিন্তু এখনো কাজ করে। দেখা যাবে যদি ওইখানে এখনো কোনো বাচ্চারা জন্মগ্রহণ নেয়, তার একটা পার্সেন্টেজ দেখবো হচ্ছে কি বিকলাঙ্গ হয়, জাস্ট বিকজ অফ ওই এরিয়াটা অনেক অনেক না, এখন একটু মনে কমে গেছে, একটু কিছুটা রেডিও অ্যাক্টিভ দেখে। ঠিক আছে, আচ্ছা অর্ধের ফর্মুলাটা মনে রাখো, টি হাফ ইকুয়ালস টু 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, বা এটা কিসের মান বেসিক্যালি ln2 এর মান। তাহলে অর্ধের ফর্মুলাটা আমি কি মনে রাখতে পারবো, ln2 ডিভাইডেড বাই ল্যামডা, গড় আয়ু ইকুয়ালস টু হচ্ছে কি 1 বাই ল্যামডা, বা ল্যামডার জায়গায় যদি আমি টি হাফ এর মান বসাই দিই তাহলে তোমার হচ্ছে ln2 বাই হাফ এখানে ইউজ করতে পারবো। এবং সেই সাথে অর্ধের সাথে তোমার একটু এখানে মিস্টেক হয়ে গেছে, একটা জিনিস মনে হয় তুলো হয় না, গড় আয়ুটা তুলো হয় না। ঠিক আছে, তাহলে টি হাফ অর্ধ ইকুয়ালস টু কি হবে 0.693 ইন্টু গড় আয়ু, বা ln2 ইন্টু গড় আয়ু। তো এই চ্যাপ্টারের এই পোর্শনের ম্যাথগুলা তোমরা 21, 22, 23 বা তারও আগের বোর্ডগুলো থেকে যত যা ম্যাথ সবগুলো প্র্যাকটিস করে যাওয়ার চেষ্টা করবে, কারণ এখান থেকে তুমি অল্প কষ্ট করে একটা ভালো সৃজনশীল মানে ফুট 10-এ 10 পাওয়ার পসিবিলিটিস রাখতে পারো। দেখো ভর ত্রুটির সূত্রটা, কারণ ভর ত্রুটি বেসিক্যালি কি, তো দেখা যায় হচ্ছে কোনো একটা পরমাণু নিউক্লিয়াসের যে ভরটা থাকে, অ্যাকচুয়াল যে ভরটা, সেটার থেকে কিছুটা ডিফেক্ট হয় মাঝে মাঝে, তো নিউটন বা প্রোটনের ভরের কারণে কিছুটা ডিফেক্ট হয়। এই যে ডিফেক্টটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ভর ত্রুটি। তো এইটা ফর্মুলা যদি দেখি, আমার জেড হচ্ছে কি, জেড হচ্ছে প্রোটন সংখ্যা, এম হচ্ছে প্রোটন ভর, এন হচ্ছে নিউটন সংখ্যা, এম এন হচ্ছে নিউটনের ভর, মাইনাস এম নিউক্লিয়াস, মানে অ্যাকচুয়াল যে ভরটা কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসের অ্যাকচুয়াল ভরটাকে যদি আমি তার উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার ভর দ্বারা বিয়োগ করি, তাহলে যে অ্যামাউন্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে ভর ত্রুটি। তো মাঝে মধ্যে আমি তো সবসময় অ্যাকচুয়াল নিউক্লিয়াসের ভরটা আমি পাবো না, কারণ দেখা যায় অ্যাকচুয়াল নিউক্লিয়াসের ভর আমাকে কোশ্চেনে দেওয়া থাকবে না। তো সেই কেসে কি করতে হয়, আমি যেটা জানি সেটা হচ্ছে কোনো একটা অণু বা পরমাণুর পারমাণবিক ভর, সেটা আমরা আই থিঙ্ক বইয়ে দেওয়া থাকে এবং আমরা এটা মুখস্থ কম বেশি করে রাখছি, তো আমরা জানি সেটা। তাহলে যদি আমি পারমাণবিক ভর দেওয়া থাকে তাহলে সেই কেসে কি ইউজ করতে পারবো, সেই কেসে আমার হচ্ছে কি, তাহলে প্রোটন এবং নিউটনের পাশাপাশি ইলেকট্রনের সংখ্যাটা গুণ হয়ে যাবে। তার মানে তখন হচ্ছে কি জেড, মানে এখন দেখো প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান হওয়ার কারণে জেড আমি কমন নিয়ে প্রোটনের ভর প্লাস ইলেকট্রনের ভর এটা রাখতে পারি, এটা হচ্ছে এমই হবে, প্লাস এন ইন্টু এন হচ্ছে নিউটনের সংখ্যা, এম এন হচ্ছে নিউটনের ভর, মাইনাস পারমাণবিক ভর। বা আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে কোনো একটা হাইড্রোজেনে কি থাকে, একটা নিউট্রন থাকে, একটা প্রোটন থাকে, আর কোনো নিউট্রন থাকে না। তার মানে এই টার্মটাকে এমপি প্লাস এমই, এটাকে আমি চাইলে হাইড্রোজেনের ভর হিসেবে ব্যবহার করতে পেরে জেড ইন্টু এমএইচও লিখতে পারবো। নেক্সট দেখো বন্ধন শক্তি। বন্ধন শক্তি মানে হচ্ছে তোমার ভর ত্রুটি ইন্টু আলোর বেগের স্কয়ার, মানে বেসিক্যালি হচ্ছে এখানে ইকুয়ালস টু ডেল এম সি স্কয়ার ইউজ করা হয়েছে। তো এটা বন্ধন শক্তির ক্ষেত্রে। আর নিউক্লিয়ন প্রতি মানে হচ্ছে যে ভর সংখ্যা প্রতি শক্তি, বা হচ্ছে গড় বন্ধন শক্তি। তার মানে এখানে হচ্ছে বেসিক্যালি নিউক্লিয়নের মোট বন্ধন শক্তি মানে বি ডিভাইডেড বাই এ, এ হচ্ছে ভর সংখ্যা, মানে হচ্ছে এখানে প্রোটন সংখ্যা আর হচ্ছে নিউটনের সংখ্যা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, ভর সংখ্যাটা কি হয়ে যাবে, এখানে ভাগ হয়ে যাবে। তো এখান থেকে সৃজনশীল আসবে, কিন্তু খুব কম সংখ্যক বোর্ডে আসবে। ধরো আমি যদি বলি তোমাদেরকে 60-70% যদি হচ্ছে তোমার অর্ধায়ু কিংবা হচ্ছে তোমার হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকের ওইখান থেকে আসে, আর বাকি 30-40% এখান থেকে আসার সম্ভাবনা আছে। আচ্ছা, তো নিউক্লিয়ার বিক্রিয়ার দুইটা পার্ট, এটা অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটু ভুল লেখা আছে, নিউক্লিয়ার ফিশন, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন যেটা হচ্ছে কি, সেটা বড় নিউক্লিয়াসের ক্ষেত্রে হবে, একটু মাথায় রাখো। নিউক্লিয়ার ফিশন সেটা হচ্ছে কার ক্ষেত্রে, বড় নিউক্লিয়াসের ক্ষেত্রে, মানে বড় নিউক্লিয়াসকে তুমি ভেঙে কোনো একটা নিউট্রন আঘাত করে ভেঙে যখন ছোট ছোট নিউক্লিয়াসে কনভার্ট করবে, সেটা হচ্ছে কি নিউক্লিয়ার ফিশন। আর যখন তুমি হচ্ছে কি ছোট ছোট নিউক্লিয়াসকে অ্যাড করে একটা বড় নিউক্লিয়াস, মানে ছোট কিছুটা বড়, ওর থেকে বড় হবে, হাইড্রোজেন থেকে বড় নিউক্লিয়াস কনভার্ট করবে, তখন সেটাকে বলা হয় ফিউশন। তো এখান থেকে তোমার অবজেক্টিভে অনেক বেশি কোশ্চেন আসে, তো অবজেক্টিভের জন্য এই দুই টাইপের রিঅ্যাকশনটা একটু পড়ে যাও এবং মুখস্থ করে রেখো। আচ্ছা, নেক্সট চ্যাপ্টারে যাই আমরা। সেমিকন্ডাক্টর, এখান থেকে ম্যাথমেটিক্যাল টার্ম খুবই কম আসে, দেখা যাচ্ছে এখান থেকে থিওরিটিক্যাল পার্টের কোশ্চেন বেশি আসে। তো যারা থিওরিটিক্যালে ভালো, তারা চাইলে এই চ্যাপ্টারটা তোমরা হচ্ছে দেখে যেতে পারো। যার বেশিরভাগ কোশ্চেন আসে কই থেকে আমি দেখতে পারতেছি, ট্রানজিস্টর থেকে। ট্রানজিস্টরের বেশিরভাগ ক্ষেত্রে তোমার আইসিআইবির ম্যাথগুলো আসবে একটাতে, আর সেই সাথে বা আলফা বিটার ম্যাথ একটাতে দিবে, আর একটাতে দিবে থিওরিটিক্যাল কোনো একটা কোশ্চেন। এবং
পরে দেখতে পারবো কি সংখ্যা পদ্ধতি বা লজিক গেট থেকে আমি যতটুকু দেখছি আনফরচুনেটলি 23 সালে ঢাকা বোর্ডে আসছিল, দেখো আর 23 সালে কিন্তু আর কোনো বোর্ডে আসে নাই। আর লাস্ট যদি দেখি 21 সালে বেশ কয়েকটা জায়গায় আসছিল লজিক গেট থেকে, তোমাদের আসতে পারে, তো দেখে যাও। ডায়োড রেক্টিফায়ার থেকেও বেশি ভালো কোয়েশ্চেন আসে। আচ্ছা দেখো, এখানে জাস্ট আমি টপিকগুলো বলে দিই কি কি আছে। তোমার সেমিকন্ডাক্টর কি, কাকে বলে, এই জিনিসগুলো দেখে যাবা। বা সেমিকন্ডাক্টর ডায়োড বা সম্মুখ ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস কাকে বলে, বা যে এটা ক্ষয়ের জন্য বা ডিপ্লেশন লেয়ার কি, এই জিনিসগুলো এখানে পড়ে যেতে পারো পিএন জাংশনের ক্ষেত্রে আর এনপি জাংশনের ক্ষেত্রে। জাংশন ট্রান্সফার এনপিএন এর ক্ষেত্রে বা পিএনপিএন এর ক্ষেত্রে যে গ্রাফ চিত্রগুলো তোমাকে দেওয়া আছে, আইসি মানে কমন সংগ্রহ বা আই বেস বা কমন বেস কালেক্টর বা কমন এমিটার, এখানের যে গ্রাফগুলা তোমার বা যে ছবিগুলো দেওয়া আছে ওগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো পরীক্ষা হলে। ডিজিটাল ইলেকট্রনিক্স সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এর আগে থিওরিটিক্যাল যে পার্টগুলো আমি তোমার কাছে একটু ব্রিফ করে দিই। তোমাকে রেকটিফায়ার বা রেকটিফায়ার অ্যাম্পলিফায়ার এই ম্যাথগুলো এইগুলা থিওরিগুলো একটু ভালো করে দেখে যাও। কিছু কিছু ছবি আছে সার্কিটের, সেগুলো একটু ভালো করে দেখে যাও, তাইলেই হবে। আচ্ছা, সংখ্যা পদ্ধতি এটা আই থিঙ্ক তোমরা আইসিটি পরীক্ষা দিয়ে আসছো, তাই না? আইসিটি চ্যাপ্টার 3, আইসিটি চ্যাপ্টার 3 পুরোটা হচ্ছে আমার এখানে সংখ্যা পদ্ধতি আছে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলো নিয়ে আর লজিক গেট নিয়ে। এই জিনিসগুলো তো আই থিঙ্ক তোমাদের যারা আইসিটি পরীক্ষা দিয়ে ফেলছো তোমাদের একবার রিভাইজ করা পড়া আছে। তোমরা যদি আবার এখানে পড়তে চাও তাহলে দেখা যাবে তোমাদের হচ্ছে কম সময় লাগবে পড়তে। তো এখান থেকে সৃজনশীল যেহেতু গতবার আসছে, এবার গতবার শুধু ঢাকা বোর্ডে আসছিল, তো ঢাকা বোর্ডে যেহেতু একটা বোর্ডে আসছে, তো এবারও কোনো না কোনো বোর্ডে এখান থেকে আসার সম্ভাবনা আছে। যদি আসে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, কারণ দেখা গেছে থিওরিটিক্যাল কোশ্চেনের মাঝে মধ্যে হচ্ছে যে 1 মার্ক কমায় দেয়, 4-এ 3 দিয়ে দেয় বা 3-এ 2 দেয়, এরকম কিছু ঘটনা ঘটে। তো সেই ক্ষেত্রে যদি তোমাকে এই নাম্বার সিস্টেমের পার্টটা থেকে কোশ্চেন আসে তাহলে তোমাদের ক্ষেত্রে ফুল মার্ক করার একটা পসিবিলিটিস থাকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু পরীক্ষা নিয়ে কথাবার্তা বলি। যেহেতু তোমাদের পরীক্ষা রবিবার হবে, ফিজিক্স সেকেন্ড পেপার, তোমাদের 8টা থেকে 5টা সৃজনশীল দিতে হবে, তাই না? আমি তোমাদেরকে যদি একটা জাস্ট চার্ট বলি কি কি থেকে আসবে, আমি যদি বলি তোমাকে 1, 2, 8, এখান থেকে আসবে 4টা, আর বাকি যে চ্যাপ্টারগুলো আছে 3, 7, 9, 10, এখান থেকে আসবে 4টা। এখন তার মধ্যে দেখা যাবে যে 1, 2, 3, 1, 2, 3 এই 3টা চ্যাপ্টার পড়তে তুলনামূলক অন্যান্য চ্যাপ্টারের তুলনায় একটু বেশি সময় লাগে। কঠিন তেমন কিছু না, জাস্ট হচ্ছে কি পড়তে একটু বেশি সময় লাগে। আর বাকি চ্যাপ্টারগুলোতে তোমাদের বইয়ের সিলেবাসের যে অংশটুকু আছে সেটা পড়তে বা বোর্ডের যতটুকু ইম্পর্টেন্ট সেগুলো পড়তে একটু কম সময় লাগবে। তাহলে সব থেকে চালাকি যদি হবে তখন কোনগুলোকে ফেস করা, 7, 9 আর 8 এই 3টাকে তুমি যদি আগে টার্গেট করে ভালো মতো পড়ো, এখানে তোমার অল্প পরিশ্রমে তুমি একটা সৃজনশীলে 10-এ 10 ওঠানো সম্ভব। মানে অন্যগুলোতে তুমি যে পরিশ্রম করতে হবে অন্য চ্যাপ্টারগুলোতে তার থেকে কম পরিশ্রমে 7, 8, 9 এই 3টা চ্যাপ্টার থেকে তুমি 30 মার্ক উঠানো বেশি ইজি হবে। সেই সাথে তুমি আরো 2টা চ্যাপ্টার নিয়ে নিবা, যাতে হচ্ছে কি তোমার 5টা সৃজনশীলে তুমি 50 যাতে শিওর থাকে। আর বাকি চ্যাপ্টারগুলো সবগুলোই ভালো মতো পড়বে, যাতে তোমার অবজেক্টিভে 25-এ মিনিমাম 23 রাখার মতো একটা অ্যাবিলিটি গ্রো করে। আর অবজেক্টিভের ক্লাস তো আমরা আগামীকাল নিচ্ছি। তো অবজেক্টিভে তোমাদের যত যা সমস্যা আছে আমরা কিছু মানে ধরো বেশি হলে 100টা অবজেক্টিভের মধ্যে তোমার পুরো বই কভার করে দিব, এবং তোমাদের যত যা সমস্যা আছে সেটাও আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আজকে যা টপিকগুলো দেখানো হলো তোমরা কি সবাই বুঝছো? আমাকে একটু জানাও যদি তোমাদের বোঝা হয়ে থাকে, এবং কারো সমস্যা থাকলে সেটাও জানো, আমি একটু তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি। কুমিল্লা বোর্ড এক্সাম কেমন হয়েছে? কুমিল্লা বোর্ডের এক্সাম সবাই নাকি বললো কি যেন বলে কঠিন হয়েছে, কিন্তু আমি কুমিল্লা বোর্ডের কোশ্চেনটা এখনো দেখি নাই, দেখে আমি জানতে পারবো। রিশা বলছে এক্সাম অনেক ভালো দিতে হবে যেন ফার্স্ট পেপারটা কভার হয়ে যায়। কেন রে, ফার্স্ট পেপারে কি হয়েছে তোর? আচ্ছা, স্যার সাউন্ড কম কেন বোঝা যাচ্ছে না? আচ্ছা, আই থিঙ্ক এখন আর হয়ে গেছে একটু, এখন ক্লাস শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে, একটু তোদের সাথে আলোচনা করতেছি। সবাই কান্নাকাটি করতেছে, আমার কেন জানি কান্না আসে না, আমার কি কোনো রোগ হলো কান্না আসার? ইমন, আচ্ছা ইমন তুই কেমনে বুঝলি সবাই কান্নাকাটি করতেছে? স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল রাতে একটু জ্বর ছিল, সকালেও জ্বর ছিল, বাট এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। গুড মর্নিং, গুড নাইট। আচ্ছা, এখানেও কি 1+1 10 হয়? হ্যাঁ, না এখানে 1+1 11 হয়, সমস্যা নেই। আচ্ছা,
23-এর সব এমসিকিউ সলভ ভিডিও না, আমরা আই থিঙ্ক কালকে লাইভ ক্লাসে বিভিন্ন বোর্ডের এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করবো। তোহা আচ্ছা ইভা, আমি আর কথা বলবো না, তুই কথা বলবি কেমন? তুই তো কমেন্টে লিখবি। সব কই? সব হারায় গেছে। আচ্ছা, তো ইমন লিখছে স্যার আমি মোটামুটি সব পারি, শুধু পরীক্ষার হলে লিখতে পারবো না, এটাই। কেন পরীক্ষার হলে কি দোষ করছে? আচ্ছা দেখো, এই জিনিসটা অনেকের ক্ষেত্রে হয় যে আমি জানি পারি, ফর্মুলা মাথায় আছে, ই করতে আছে, কিন্তু আমি পরীক্ষার হলে ঘাবড়ায় যাই, কিছু পারি না, টেনশন কাজ করে, প্যানিক অ্যাটাক কাজ করে, এরকম জিনিসগুলো অনেকের ক্ষেত্রে ঘটে। যে তাহলে এগুলো থেকে রিলিফ হওয়ার উপায় কি? এগুলো থেকে অ্যাকচুয়ালি রিলিফ হওয়ার অনেক আগে হওয়া উচিত ছিল। তাও জাস্ট তোদের অ্যান্সারটা দিয়ে রাখি, কোনো কাজে যখন তোর হচ্ছে দেখা যাবে যে তুই পারিস কিন্তু এক্সাক্ট টাইমিংয়ে পারিস না, তার কারণ হয়ে যাচ্ছে তোর ব্রেন ফাংশন তখন কমে যায়। কারণ দেখা গেছে কোনো একটা বড় বড় ঘটনা বা কোনো কিছুর কারণে ব্রেনের সার্কামস্টেন্স কমায় দেয়। তাহলে সেই ক্ষেত্রে তোর হচ্ছে কি একটা জিনিস মনে রাখা সব থেকে বেস্ট হয়ে যাচ্ছে এটা বারবার রিপিট করা। ঠিক আছে, বারবার রিপিট করে টপিকটা পড়া। বারবার টপিক রিপিট করে পড়ার সুবিধাটা হচ্ছে যে যখন তোর ব্রেন কাজ করবে না, কিন্তু তোর তখন হচ্ছে মাসল মেমোরি কাজ করবে। মাসল মেমোরি যদি কাজ করে তখন দেখবি কি ওইটা যদি বারবার তোর প্র্যাকটিস থাকে, বারবার তো লেখা থাকে, তোর অটোমেটিক তখন হাত চলবে যে ও এটা তো আমার হাত তো বলবে যে এটা এখানে লিখছিলাম, তো এরকম করে পরীক্ষার হলেও দেখবি যে আটকে যাবে না। তো ব্রেন কাজ করা কমে দিচ্ছে, মাসল মেমোরি থাকবে, মাসল মেমোরি তোর হচ্ছে কি কোনো কিছু মনে করাইতে তোর হেল্প করবে। ঠিক আছে, তো যারা প্যানিক অ্যাটাক খাস পরীক্ষার হলে কিংবা হচ্ছে ভয় পাস যে আমি সব পারি কিন্তু পারি না, তাহলে সেই কেসে জাস্ট একটা জিনিস মাথায় রাখবে, সেই কেসের জন্য আমাকে যে জিনিসটা তোর ভুলার পসিবিলিটিস থাকে সেই জিনিসটা বারবার লিখে লিখে প্র্যাকটিস করা, যাতে এটা জীবনে না ভুলিস। তারপর কি তেলকা কি লিখছিস? আল্লাহই জানে যশোর বোর্ডের কয়টা বাস রেডি রাখছে, সামনে ডিপ্রেশনে চলে যাচ্ছি। কিসের ডিপ্রেশন? যশোর বোর্ডের এমসিকিউ একটা সলভ করাইলাম না আমি ইউটিউবে, কই কঠিন তো লাগলো না। আচ্ছা অদম্য ব্যাচের বন্ধুরা কই? ক্লিয়ার স্যার, গুড ইভিনিং, গুড নাইট। কমেন্টস দেখা যাচ্ছে না। আচ্ছা কমেন্টস দেখে কি হবে? তুই ক্লাস করছিস কিনা সেটা বল। কমেন্টস দেখতে পারতেছে নাকি? আবু বকর, এই তুই কমেন্ট দেখতে আসছিস না ক্লাস করতে আসছিস? চলো, এটা ক্লাস না, এটা হচ্ছে জাস্ট সাজেশন। আজকে পিডিএফ দেওয়া হবে কি তেলকা? হ্যাঁ তেলকা, পিডিএফ দেওয়া হবে। ও আমি এইচএসসি 26 ব্যাচ, এইচএসসি 26। ঠিক আছে, এইচএসসি 26 হচ্ছে লাইভ দেখতে আসছিস। কেন আসছিস, কি জন্য আসছিস আমি জানি না সাগর, কারণ তোর তো বইয়ের বউ এখনো খুলিস না, তাহলে তোর হচ্ছে এইখানে আজকে কিছু দেখে বোঝা কথা না, আজকে যা সাজেশন টাইপ ক্লাস হয়েছে। রাশিদুল লেট, ভিডিও থেকে যাবে, তুই প্রথম থেকে দেখিস রাশিদুল। আচ্ছা, আজকে আর লং করলাম না ক্লাস, আজকের মতো এই পর্যন্ত থাকুক। তোদের সবাইকে অনেক শুভকামনা। আগামীকাল ইনশাল্লাহ আমি আর মৃদুল স্যার আবারও আসতেছি অবজেক্টিভের সমস্যাগুলো নিয়ে। এখন হচ্ছে তোরা জাস্ট 2টা দিন যেহেতু টাইম আছে, 2টা দিনে এমনভাবে চ্যাপ্টারগুলো ডিভাইড কর যাতে হচ্ছে তোর ফার্স্ট টু লাস্ট পড়া হয়ে যায়। এবং চেষ্টা করবি যত বিশেষ করে 3টা বোর্ড, যেহেতু তোর গত 3টা বোর্ড 21, 22 এবং 23, এই 3টা বোর্ড হচ্ছে কি শর্ট সিলেবাসে হয়েছিল। তো এই ধাঁচের কোশ্চেন এবারও হওয়ার পসিবিলিটিস বেশি, কারণ এবারও তোদের শর্ট সিলেবাস। তো সেক্ষেত্রে বলবো এই বোর্ডের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সবাই একটু ভালো করে প্র্যাকটিস কর চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার, তাহলে আই থিঙ্ক আর নতুন করে কিছু পড়া লাগবে না। আর সবার একটা প্রবলেম থাকে কখতে যে প্রবলেমগুলো আছে সেটা পার করার জন্য 2টা অপশন বলতেছে, একটা হচ্ছে বোর্ডের কোশ্চেন সলভ করা, আর সেকেন্ড অপশন হচ্ছে যার কাছে যে বই আছে না কেন, তপন, সেলু, ইসাক স্যার, যারই বই আছে না কেন সবগুলা বোল্ড করা কিছু লাইন থাকে, কোশ্চেন থাকে, এবং সেটা নিচে সেটা অ্যান্সার দেওয়া থাকে, সেই টপিকগুলো একটু ভালো করে পড়তে, তাহলে ক আর ক্ষয়ের নিয়ে আর কোনো প্যারা থাকবে না। তো আজকের মতো এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকিস, দোয়া করিস। আসসালামু আলাইকুম।